সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1155তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো গাইবান্ধার ছেলে মোহাম্মদ তাজুল ইসলামের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সন্তান নিয়ে পানিতে বসে আছে প্রবাসী স্ত্রীর অপেক্ষায়। সন্তান নিয়ে এয়ারপোর্টের পাশে পানিতে বসে আছে প্রবাসী স্ত্রীর ফেরার অপেক্ষায়। এই গল্পটা কলিজা ফেটে যাওয়ার মতো এক কষ্টকর করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত গাইবান্ধার ভাই তাজুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তাজুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমার বাড়ি গাইবান্ধা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট দুইটা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা গাইবান্ধা শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত এলাকার এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রিক্সা ড্রাইভার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের স্টেশনে রিক্সা নিয়ে কাকতাড়ুয়ার মতো বসে থাকে, কবে শহর থেকে একটা লোক আসবে এবং সেই লোককে তার বাড়িতে পৌঁছে দিয়ে 2টা টাকা আমার বাবা পারিশ্রমিক নেবে। এই ছিল আমার বাবার কাজ এবং এটা করে আমাদেরকে আমার বাবা ছোটোবেলায় খাইয়ে পরিয়ে বড় করে। মোটামুটি আমি ছোটোবেলায় পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি, পড়াশোনা করতেই পারিনি। আমার বেশিরভাগ সময় কাটতো আমার আব্বুর সাথে। আমার আব্বু যখন রাতের বেলায় রিক্সা নিয়ে বসে থাকতো স্টেশনে, আমিও মাঝে মাঝে রাতের বেলায় আমার আব্বুর সাথে রিক্সা নিয়ে বসে থাকতাম। এরপরে যখন যাত্রী আসতো, রাতের গাড়ি আসতো, রাতের গাড়ি থেকে যাত্রী নামতো এবং ওই লোককে বাড়িতে পৌঁছে দিত, আমি রিক্সার পিছনে উঠে দাঁড়াইতাম, আমার বাবা রিক্সা চালাইতো। মাঝে মাঝে উঁচু নিচু বা গর্ত জায়গা হলে আমি নেমে এই রিক্সাটা পিছন থেকে ধাক্কা দিতাম আর আমার আব্বা রিক্সা চালাতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হই এবং আমি যখন বড় হবার পরে আমার বোনটা তখন একেবারে যুবতী হয়ে যায়। আমার বোন একেবারে যুবতী হয়, আমার বোনকে বিয়ে দিতে হবে। পেশায় আমি কিছুই করি না, আমার তো ছোটো 2টা ভাই আছে আর আমার আব্বা তো রিক্সা চালায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার বোনকে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হলেই তো অনেক টাকার প্রয়োজন। গরিবের মেয়ে, কেউ আর টাকা ছাড়া বিয়ে করবে? আমার আব্বা তখন খুব ভেঙে পড়ে, টাকা কোথায় পাবে, কোত্থেকে টাকা ম্যানেজ করবে আমার ছোট বোনকে, আমার বড় বোনকে বিয়ে দেওয়ার জন্য। পারিবারিকভাবে তখন অনেক রকমের সমস্যা দেখা দেয়। আমার আব্বা ঠিক বুঝতে পারতেছিল না যে ওই মুহূর্তে কি করা দরকার, মানে কি করবে আব্বা বুঝতে পারতেছিল না। একটা পর্যায়ে অনেকের কাছে টাকা পয়সা যাচ্ছে, আমার বোনকে নিয়ে গ্রামের মানুষ বিভিন্ন ধরনের খারাপ কথা বলতে থাকে। গ্রামের সবাই বলে আমার বোনের পরকীয়া আছে, আমার বোনের খারাপ কোনো সম্পর্ক আছে, হয়তো কোনো মানুষের সাথে আমার বোন খারাপ সম্পর্ক করে। একটা যুবতী মেয়ের বিয়ে না হলে গ্রামে যেই রকম কুরুচিপূর্ণ কথাবার্তাগুলো উঠে আসে, এইরকম কথাবার্তায় আমার বোনকে নিয়ে বিভিন্ন লোক মুখে এরকম নোংরা কথাবার্তাগুলো তখন শুনতে থাকি। ভীষণ খারাপ লাগে। এরপরে আমার আব্বার সিদ্ধান্ত নিল, আমাদের এলাকার এক লোক আছে, তিনি মোটামুটি একটু পয়সাওয়ালা, ওনার নাম হচ্ছে খালেদ মেম্বার। তো খালেদ মেম্বার একটু সবাইকে টাকা পয়সা দেয় বা টাকা পয়সা চাইলে উনি টাকা পয়সা ঋণে লাভের উপরে টাকা পয়সা দেয়। আমার আব্বা তখন একদিন আমাকে নিয়ে সন্ধ্যার সময় ওই খালেদ মেম্বারের বাড়ির দ্বারস্থ হইল। ওনার গিয়া বলল, আমার মেয়েটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাকে বিয়ে দিতে হবে। গ্রামের লোকজন আমার মেয়েটাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা রটাই দিচ্ছে, আমি আপনার কাছে একটু সাহায্য চাই। খালেদ মেম্বার আমার আব্বাকে বলল যে, দেখেন, আমি সাহায্য করতে পারি অতটুকুই, আমি লাভের উপরে টাকা দিতে পারি, প্রতি মাসে মাসে আমাকে লাভের টাকা দিতে হবে। যদি এরকম করে দেন তাহলে আমি টাকা দিতে পারবো, অন্যথায় আমি টাকা দিব না। এইরকমভাবে তখন খালেদ মেম্বারের কাছ থেকে আমার আব্বা তখন লাভের উপরে কিছু টাকা নেয় এবং লাভের উপরে কিছু টাকা নিয়ে আমার বড় বোনকে তখন বিয়ে দেয়। একটা বিষয় এখানে বলে রাখা ভালো, আমার বড় বোন কিন্তু দেখতে শুনতে অতটা ভালো ছিল না। আমার বোন অনেক কালো বর্ণের ছিল, অনেকটা আমার দাদির মতো হয়েছে, একদম কালো ছিল। তো যার জন্য আমার ওই খালেদ মেম্বারের কাছ থেকে আমার আব্বা কিছু টাকা ঋণ করে, লাভের উপরে কিছু টাকা নেয় এবং সেই টাকা দিয়েই আমার বড় বোনের বিয়ের কাজ সম্পূর্ণ করা হয়। আমার বড় বোনের বিয়ে হয়ে যায়। এরপরে পরিবারে আমি, আমার বাবা, মা আর আমার ছোট 2 ভাই রয়েছে, আমার দাদা সহ আমার দাদি।
এই গোটা পরিবারটাকে আমার আব্বা একাই রিক্সা চালাইতো। এক পর্যায়ে আমি তখন মোটামুটি প্রায় অনেক বড় হয়ে যাই। অনেক বড় বলতে আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছর হবে। এরকম বয়সে আমি তখন আমার আব্বার সাথে বললাম যে আমি নিজেও রিক্সা চালাতে পারবো। আব্বা বলল, তোর বয়স কম, তুই পারবি না। এরপর আমি তখন রিক্সার প্যাডেলে পা রেখে রিক্সা চালাতে শুরু করলাম। এক পর্যায়ে আমার আব্বা আমাকে একটা রিক্সা দিল, আমি তখন ওই রিক্সাটা চালাইতাম। আব্বা তখন খুব আগের মতো কাজ করতে পারতো না। সন্ধ্যা ঘনিয়ে এলে আমার আব্বা রিক্সা নিয়ে বাড়িতে চলে আসতো। এরপরে আমিই চালাইতাম। বেশিরভাগ সময় রিক্সা আমিই চালাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 1 বছরের মতো আমি রিক্সা চালাই, এবং ওই 1 বছরে আমার মা অনেকটা দুর্বল হয়ে পড়ে। দেখা যায় আমাদের পরিবারে কাজ করার মতো কোনো লোক নাই। এই যে আমি সারাদিন কাজ করি, পরিশ্রম করি, রাতের বেলায় ঘরে গিয়ে খুব বেশি খাবার খেতে পারি না, খাবার খাওয়ার মতো অবস্থা নাই, অনেক সমস্যা দেখা দেয়। আমার মা কাজ করতে পারে না, আবার আমার যে ছোট 2টা ভাই আছে তারাও দুজনে কাজে লেগে গেছে, তারা দোকানে কাজ করে। আমার আব্বা তো অসুস্থ মানুষ, দাদা দাদি তাদের কথা বলে তো আর লাভই নাই। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম যে কী করব। ওই পর্যায়ে আমার দাদি হঠাৎ করে সিদ্ধান্ত নিল আমার ওই 16 বছর বয়সে দাদি আমাকে বিয়ে করাবে। আমি বললাম যে আমার বয়স মাত্র 16, আমি এখন বিয়ে করব? আমার দাদি বলে, হ্যাঁ, 16-17 হিসাব করে লাভ নাই, হিসাব করতে হবে যে বাড়িতে কোনো লোক নাই, কাজ করতে হবে, কাজের জন্য হলেও একটা বিয়ে করতে হবে। তা আমি বিয়ে করার জন্য রাজি না। এরপরে আমার দাদি, আমার মা, আমার বাবা জোর করে আমাকে আমাদের পাশের গ্রামের একটা মেয়ে, নাম হচ্ছে মালা বেগম, ওই মালারে আমাকে তখন বিয়ে করানোর জন্য তারা কথাবার্তা বলে। আমি বলতেছিলাম যে না, আমি আসলে বিয়ে করব না, আমার বিয়ে করব না। বারবার বলার পরেও তারা তখন ওই মালাকে আমাকে বিয়ে করাবে। মালার বয়স অনেক কম ছিল, আমার থেকেও প্রায় 2 বছরের ছোট, কিন্তু মেয়েটা দেখতে শুনতে অনেকটা বড় ছিল। আর ওই সময়টাতে এইরকম বয়সী মেয়েদের বিয়ে হতো। আর বিশেষ করে আমাদের ওই এলাকাতে মেয়েরা মাথা তুলে উঠলেই তাদের বিয়ে হয়ে যায়। মালার পরিবারের সাথে আমার আব্বা আম্মা কথা বলে, মালাও খুবই নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে ছিল। মালার বাবা মাঠে ঘাটে কাজ করতো। তিনি বিয়ের আগে আমার আব্বাকে বলছে যে আমি কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। তো মালা যেহেতু দেখতে শুনতে ভালো ছিল, আমিও তখন কোনো টাকা পয়সার আশা করলাম না। আমার আব্বারে বললাম যে উনি যেমন করে বিয়ে দিতে চায় আমি তেমন করেই বিয়ে করতে রাজি আছি। এরপরে মালার সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার পর আমি তখন মালাকে ঘরে নিয়ে আসলাম। মালা তখন আমার ঘরে আছে। আলহামদুলিল্লাহ আমার দিন রাতগুলো খুব ভালোই কাটতেছে। পারিবারিকভাবে যদিও একটু অভাব অনটন ছিল, তারপরেও আমি রিক্সা চালাইতাম। রিক্সা চালিয়ে যে 2-1 টাকা ইনকাম করতাম, ওইটা দিয়ে পরিবারকে খুব ভালো করে চালাইতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মালা তখন বাচ্চা কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করে। দেখেন, পরিবার দিনের পর দিন মুখ বাড়তেছে, খাবার বাড়তেছে, কিন্তু ইনকাম বাড়ে না। আমার ছোট 2 ভাই যে দোকানে কাজ করে, ওরা অনেক কম টাকা বেতন পায়। ওরা ওই টাকা দিয়ে ওরা দুজনেই চলতে কষ্ট হয়ে যায়। এর উপরে পরিবারকে টাকা দেওয়ার মতো কোনো রকমের টাকা ওদের কাছে থাকে না। আর আমার আব্বা যে বেলায় রিক্সা চালায়, ওই বেলায় রিক্সা চালিয়ে পরিবারকে দেওয়ার মতো তেমন টাকাও আমার বাবা দেয় না। আর আমি শুধু একমাত্র দিনরাত পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করে পরিবারকে দিতাম। এরকম করে সময়গুলো কাটতেছে, পরিবার চালাইতেছে, আমি চলতেছি। এমন করতে করতে আমার আম্মার সিদ্ধান্ত নিল যে আমার ছোট ভাইকেও বিয়ে করাই দিবে। আমার ছোটো ভাই তখন অনেক ছোট, তা আমার ছোটো ভাইরেও বিয়ে করাবে, এবং পরিবারের চাপে পড়ে আমার ছোটো ভাইরেও তখন বিয়ে করাই দেয়। এবং একইভাবে আমার যে আরেকটা ভাই আছে ছোটো ভাই, ওইটারও বিয়ে করাই দেয়। আমার বাবা মা মনে হয় পাগল হয়ে যায়। এই বিষয় নিয়ে আমি তাদেরকে অনেক নিষেধ করি, অনেকভাবে বলি যে না, এখন ওদেরকে বিয়ে করানোর দরকার নেই, ওরা নিজের পায়ে দাঁড়াক এবং নিজেরা টাকা পয়সা ইনকাম করুক, এরপরে না হয় বিয়ে করানো যাবে। কিন্তু আমার আব্বা আমার কথা হচ্ছে যে না, এরা খারাপ হয়ে যাবে, বিয়ে না করলে বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে ফেলে, এখানে যায় ওইখানে যায়, অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করে ফেলে, এই জন্য বিয়ে করাইতেই হবে, বিয়ে করাতেই হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা তখন জোর করে, একরকম জোরপূর্বক আমার ছোট 2 ভাইকে তখন তারা বিয়ে করাই দেয়। এবং বিয়ে হয়ে যায়, এবার পরিবারের সদস্য বেড়ে যায়, অনেক সদস্য। এই শুরু হয়ে যায় পরিবারের ভিতরে গন্ডগোল। এই বউ বলে ওই বউ কাজ করে না, ওই বউ বলে এই বউ কাজ করে না, এ বলে ও কাজ করে না, ও বলে এ কাজ করে না। এমন একটা ঝামেলা লেগে গেল পরিবারের মাঝে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। একটার পর একটা সমস্যা দেখাই দিচ্ছে। আজ আমার বউয়ের সাথে আমার ছোটো ভাইয়ের বউয়ের ঝগড়া লেগে যায়, আবার ছোটো ভাইয়ের বউর সাথে আমার মায়ের ঝগড়া লেগে যায়, মায়ের সাথে দাদির ঝগড়া লাগে। এইরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ঝগড়াঝাটির মধ্যে পড়লাম। আবার আমার একটা মেয়ে সন্তান হয়েছে, আমার ওই মেয়েটাকে নিয়েও প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা চলতেছে। আমার ছোটো ভাইয়ের বউরা বলে আমার বউ নাকি সারাক্ষণই মেয়ে কোলে নিয়ে বসে থাকে, সারাক্ষণই মেয়ে কোলে নিয়ে থাকে, মেয়ে নিয়ে তার বেশিরভাগ সময় কাটে, সে বাসার কোনো কাজ কাম করে না। এই নিয়ে ঠেলাঠেলি ঝগড়াঝাটি চলতেছে। একটা পর্যায়ের ভিতরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে যেহেতু 3 ভাইয়ে তখন ইনকাম করি, আমিও ইনকাম করি, আমার ছোটো 2 ভাইও ইনকাম করে, এখন আমার দাদাও মারা যায়, পরিবারে আসে শুধু দাদি, আমার বাবা, মা, এরা 3 জন মানুষই আছে যারা খায়।
তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে পৃথক হয়ে যাব, মানে আলাদা হয়ে যাব, এক পরিবারে আর থাকবো না। এক পরিবারে থাকলে যেহেতু এতটা ঝামেলা হয়, এতটা প্রবলেম হয়, তাহলে এক পরিবারে আর থাকবো না, আমরা সবাই আলাদা হয়ে যাব। আর যদি আলাদা হয়ে যায় তাহলে আলাদা আলাদাভাবে থাকবো, আলাদা আলাদাভাবে যারটা সেই কাজ করবে, এইভাবে আর এক পরিবারে থাকবো না। আমি তখন বিষয়টা আমার মারে বললাম, এবং মারে বলার পরে মা যদিও কিছুটা রাজি হলো, কিন্তু দাদি রাজি হয় না। দাদি বলে যে না, কেন আলাদা হবে, আমার 3 নাতি এক ঘরে থাকবে, 3 নাতির বউ এক ঘরে থাকবে, আমরা একসাথে খাবো, একসাথে চলবো ফিরবো, মানে দাদির কথা হচ্ছে পৃথক হবে না। আমি দাদিরা অনেকভাবে বুঝাইলাম যে এইভাবে থাকা যাবে না, এইভাবে থাকা যাবে না, আমাদেরকে আলাদা হতেই হবে, আমরা এইভাবে থাকবো না। এরকম করে দাদিকে বোঝাচ্ছি, শোনাচ্ছি, এরকম করে দাদির সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে দাদিও তখন রাজি হলো। এবং দাদি রাজি হওয়ার পরে পারিবারিকভাবে তখন পৃথক হওয়ার সিদ্ধান্ত নিলাম, যে পৃথক হয়ে যাব, আলাদা হয়ে যাব। এবার টাকা পয়সা যে যার মতো করে আমার যার কাছে যা আছে সব কিছু নিল, আমার আব্বাও দিল। এবার যেহেতু একটা ঘর আছে, আর 2টা ঘর বানাইতে হবে, আমরা টাকা পয়সা দিয়ে আরও 2টা ঘর বানাইলাম। মানে ঘর বলতে বুঝেন তো, গরিবের থাকার ঘর আর কি, ছোট ছোট টুকরির মতো আরও 2টা ঘর বানানো হলো। এবং ওই 2টা ঘরে তখন আমার 2 ভাইকে আলাদা করে আমরা তখন আলাদা হয়ে গেলাম। তো আমার ঘরে আমি আমার মায়ের বাবারে, মানে মা বাবা দাদি এরকম ভাগ করে দিলাম, একজন মায়েরই নিল, একজন বাবারে নিল, একজন দাদিরে নিল, এরকমভাবে নিয়ে গেল। 3 ভাইয়ে 3 জনে নিয়ে গেলাম। আমি নিয়েছি আমার দাদিরে, আমি আমার দাদিরে নিয়েছি, আর আমার 2 ভাই, আমার একজন বাবার একজনে নিছে, মার একজনে নিছে। ওইরকম করে তখন সময়গুলো কাটতেছে। এইভাবে পৃথক হওয়ার প্রায় 7 মাসের মাথায় আমার দাদি মারা যায়। এবং দাদি যখন মারা যায়, দাদি মারা যাওয়ার পরে আমি তখন আমার ভাইদেরকে বললাম, একটা কাজ কর, আব্বা আম্মা কেন তোদের ঘরে খাবে, আমাদের ঘরেও খাক, যেহেতু দাদি মারা গেছে, এখন তো আর আমাদের ঘরে কেউ নেই। আমার 2 ভাই বললো যে না, যদি আপনার দিতে মন চায় আপনি মাঝে মাঝে আব্বা আম্মারা টাকা দিয়েন, আর আব্বা আম্মা আমাদের ঘরেই খাবে। মানে আমার 2 ভাই আব্বা আম্মাকে দিতে রাজি নেই। তো তারা যখন দিতে রাজি নেয়, আমি এটা নিয়ে কোনো ঝামেলা করলাম না। তো তখন আমি পড়ে রইলাম, মাঝে মাঝে 2-1 টাকা আমার ভাইদেরকে দিই এরকমভাবে। কিন্তু আমার আব্বাজি ওই অনেকগুলো টাকা ঋণ করছিল খালেপ মেম্বারের থেকে আমার বড় বোনকে বিয়ে দেওয়ার সময়। ওই ঋণটা কিন্তু দিনে দিনে বাড়তেছে, আমার আব্বা কিন্তু ঋণ পরিশোধ করতে পারে না, এবং আমিও ওভাবে টাকা পয়সা দিতে পারি না। ঋণটা অনেক অংশে বেড়ে গেছে। এবং বেড়ে যাওয়ার পরে খালেদ মেম্বার তখন ধরছে আমাদের ঘরবাড়ি নিয়ে যাবে, আমাদের ঘরবাড়ি রাখবে না, আমাদের ঘরবাড়ি বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে। সেই সুদে আসলে অনেক টাকা আমাদের কাছে পাওয়া হয়ে গেছে। আসলেই কিন্তু ভাই, সুদে আসলে সে অনেক টাকা পাবে আমাদের কাছে। এখন গ্রামের লোকজন ডাকতেছে, এরকম একটা ঝামেলার মধ্যে পড়লাম। তো এরকম ঝামেলার মধ্যে পড়ার পরে এখন কী করা যায়, সে দরবার ডাকতেছে, লোকজন ডাকতেছে যে আমরা তার কাছ থেকে টাকা নিছি, আজকে এত মাস হয়ে গেল, তার টাকা আমরা পরিশোধ করতেছি না। এবং মানে খুবভাবে পারিবারিকভাবে একটা মহা ঝামেলা তখন দেখা দিল। পরে সিদ্ধান্ত নিলাম যে কি করা যায়, মানে কি করব বুঝে উঠতে পারতেছি না। একদিন রাতের বেলায় আমি খালেদ মেম্বারের বাড়িতে গেলাম। আমি আর আমার বউ, আমার মেয়ে, আমরা 3 জনে মিলে গেছি যে আমাদেরকে যদি ঘর বাড়ি থেকে উঠাই দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব, আমাদের 3 ভাইয়ের তো সামর্থ্য নাই যে আমরা এই ঋণ পরিশোধ করব, একটু সময় নেব তার কাছ থেকে, যে আমাদেরকে আর একটু সময় দেন এবং ওই সময়ের ভিতরে আমরা ঋণ পরিশোধ করে দিব। ওই সময়ের আশায় আমি, আমার মেয়ে আর আমার বউ মিলে তখন ওই খালেদ মেম্বারের বাড়িতে গেলাম রাতের বেলায়। যাওয়ার পরে দেখলাম খালেদ মেম্বারের ছোট ভাই, সে আবার শহরে থাকে, সে তার ছেলে মেয়েকে নিয়ে আবার বাড়িতে আসছে, তার বাড়িতে খুব মেহমান। পরে আমরা বললাম যে আমরা একটু খালেদ মেম্বারের সাথে কথা বলবো। পরে মেম্বার আসছে, আসার পরে আমি বসছি, আমার বউ আছে, বৈশা কথা বলতেছি। কথা বলার সময় ওইখানে খালেদ মেম্বারের বউয়ের মানে খালেদ মেম্বারের ছোট ভাইয়ের বউ এখানে উপস্থিত ছিল, মানে ছোট ভাইয়ের বউ আছে, উনিও ওইখানে বসে কথাবার্তাগুলো শুনতেছে। পরে আমি বললাম যে আমাদের পারিবারিক এই সমস্যা, এখন আমরা এই টাকাটা আপনাকে আরও একটু সময় চাচ্ছি, আমাদেরকে আরও 2-3টা মাস সময় বাড়াইয়ে দেন, আমরা সুদে আসলে দিয়ে দিব, ওরকম করে সময় চাচ্ছি। খালেদ মেম্বারে বলে সময় দিবে না। এই অবস্থার ভিতরে হঠাৎ করে খালেদ মেম্বারের যেই মানে ছোটো ভাইয়ের বউ আছে, তিনি বলে ভাই, গরিব মানুষ, তারা ঋণ নিছে, তারা তো ঋণ নেওয়া খায় নাই, তাদের মানে বোনের বিয়ে দিছে, এখন একটা কাজ করেন, একটু টাইম দেন। ওই মহিলা বলার পরে তখন তার টাইমটা বাড়াই দিল, মানে টাইমটা দিছে যে ঠিক আছে যা। আমার এই ছোটো ভাইয়ের বউ যখন বলছে কিছু সময় দিল, আমিও তখন খুশি মনে আমার বউ বাচ্চা নিয়ে তখন বাড়িতে আসলাম। রাতের বেলায় ছোটো ভাইদেরকে বাবারে জানাইলাম যে এমন এমন ঘটনা। আব্বা বললো আলহামদুলিল্লাহ, নাহলে কিন্তু আমাদের ঘর বাড়ি ভিটামাটি সব কিন্তু নিয়ে যাইতো এই ঋণের কারণে। এরপরে যেটা হইলো যে আমি আবারও কাজ করতেছি। ওই দিন সকালবেলা আমি 2টা খেপ মাইরে আসছি, বাজারে বসে আছি, হঠাৎ করে ওই খালেদ মেম্বারের বাড়ির কাজের ছেলে আমার এসে বলতেছে, ওই মিয়া, আপনারা অনেকক্ষণ ধরে খুঁজতেছে, আপনারা খালেদ মেম্বারের বাড়িতে যাইতে বলছে। তা আমি বললাম খালেদ মেম্বারের বাড়িতে আমার যাইতে বললো কেন, কালকে রাতে গেলাম না, কালকে রাতে তো কথাবার্তা সব কিছু ঠিকঠাক করে আসলাম, তাহলে এখন আবার আজকে ডাকবে কেন? পরে বলে যে না, আপনারা ডাকছে, আপনারা যাইতে বলছে। তা আমি চিন্তা করলাম যেহেতু যাইতে বলছেন, আচ্ছা ঠিক আছে যাই, দেখি কেন ডাকছে। পরে আমি ওখানে গেলাম, এবং গেলাম পরে
খালেদ মেম্বার আমার ওই দিন খুব সুন্দর ব্যবহার করতেছে আমার সাথে ভাই, মানে এত সুন্দর ব্যবহার যে বলার মতো না। আমি তো অবাক, কিরে আমার সাথে খালেদ মেম্বারে এত ভালো ব্যবহার করে, মানে কারণটা কি? এত ভালো ব্যবহার আমার সাথে করতেছে যে খুব সুন্দর করে বলতেছে, আসছিস বয়, খাওয়া দাওয়া করছিস, দুপুরে খাইয়া যাইস, এরকম করে বলতেছে। এবং তারা আমার দুপুরে খাওয়াইলো, দুপুরে খাওয়া দাওয়া করে খালেদ মেম্বার আমারে বলতেছে যে তোর জন্য একটা খুশির সংবাদ আছে। আমি বললাম খুশির সংবাদ? আমার আবার কিসের খুশির সংবাদ? আমি গরিব মানুষ। পরে বলে খুশির সংবাদ বলতে এটা, কালকে যে আমার ছোটো ভাইয়ের বউ, তুই আর তোর বউ আসার পরে কথা বলছিল, তোর মনে আছে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো বসা ছিল, ওনার কারণেই তো আপনি আমাকে সময় বাড়াই দিলেন। বলে সে তোরা একটা খুশির সংবাদ দিছে, তুই যে গ্রামে গাড়ি চালাস, রিক্সা চালাস, কয় টাকা পাস? আমি বললাম যে ওভাবে তো টাকা পয়সা পাই না, চলতেছি, ওভাবে ইনকাম হয় না। পর বলে একটা কাজ কর, তার বাসায় একটা কাজের মেয়ে লাগবে, তার বাসায় একটা কাজের মেয়ে লাগবে, তুই তোর বউরে তার বাসায় পাঠিয়ে দে, তুই তোর বউরে তার বাসায় পাঠিয়ে দে এবং তার বাসায় তোর বউ চলে যাক, আর তুই তোর মেয়েরে নিয়ে গ্রামে রিক্সা চালায় যা, এবং এতে দেখা যাবে যে তোর বউ কিছু টাকা ইনকাম করবে, তোরা এই ঋণগুলো থেকে বেরোতে পারবি। তো খালেদ মেম্বার এই কথাটা শুনে না আমার খুব খারাপ লাগলো। মানে আমি আমার বউ বাচ্চা রাইখা, আমি আমার বাচ্চারা রাইখা আমি আমার বউরে পাঠাই দিব ঢাকাতে, আমি তো আমার বউরে ভালোবাসি, আমি তো মালারে ছাড়া থাকতে পারবো না। পরে আমি খাওয়া দাওয়া করে বললাম যে ঠিক আছে যাই, আমি আমার বউর সাথে যুক্তি করে আপনাকে জানাবো। বলে আরে জানানোর কিছু নাই, 2-1 দিনের মধ্যে সে চলে যাবে, তার সাথে যাওয়া লাগবে। আমজম যে আচ্ছা ঠিক আছে আমি জানাবো। ওই দিন আর রিক্সা বেশি চালাই নেই, বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে বউরে বললাম যে বউ এই ঘটনা, এখন তো এইভাবে একটা বিপদ হয়ে গেছে, এখন খালেদ মেম্বারের কাছ থেকে আমরা তো টাইম নিছি, এখন তুমি যদি এই কথা না শোনো তাহলে কিন্তু খালেদ মেম্বার টাইম দিবে না, মানে আমাদের সাথে কিন্তু ঝামেলা করবে, ওই টাকার জন্য হয়তো আমাদের ঘর বাড়ির সব ভেঙে ফেলবে, আমাদের বাড়িঘর সব বিক্রি করে দিবে, এখন কি করব তুমি বলো? আমার বউ তখন বলতেছে তুমি কি করবা না করবা এটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার পক্ষে তোমার ছাড়া থাকা কোনো অবস্থায় সম্ভব না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি তখন বললাম আমি তো জানি তুমি আমার ছাড়া থাকতে পারবে না, আর আমিও তো বউ তোমার ছাড়া থাকতে পারবো না, তুমি আমার যেমন ভালোবাসো আমিও তোমার তেমনি ভালোবাসি। আমার বউ বলে তুমি সহ চলো, এনে বলতেছে যদি যেতেই হয় তাহলে তুমি সহ চলো, আমি ওই বাসায় কাজ করব, তুমি এই রিক্সা চালাইবা, সমস্যা কি? আমি বললাম যেহেতু রিক্সা চালাবো আমিও তো চাই ঢাকা শহরে রিক্সা চালাইলে একটু বেশি টাকা ইনকাম করা যাবে, এইখানে রিক্সা চালাই আসলে এত বেশি টাকা ইনকাম করতে পারি না, ঠিকমতো চলতে পারি না, ঢাকা শহরে রিক্সা চালাইলে ভালো হবে। আমার বউ বলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমারে নিয়ে খালেদ মেম্বারের কাছে চলো, আমি খালেদ মেম্বারের ছোটো ভাইয়ের বউরে বুঝে শোনায় বলবো। আমি বললাম তাহলে যাবা তো? রাতে দুজনে খাওয়া দাওয়া করে 8টার দিকে তখন খালেদ মেম্বারের বাড়ির দিকে রওনা দিলাম। আমার মেয়েটারে নিয়ে জানে, মেয়েটারে আমার ছোটো ভাইয়ের বউর কাছে দিয়ে গেছি, আমার মেয়ের নাম মালিহা, মালিহারে ছোটো ভাইয়ের বউর কাছে দিয়া আমি আর আমার বউ মিল্লা তখন খালেদ মেম্বারের বাড়িতে আবার গেলাম পরে খালেদ মেম্বার বলে কিরে তোর বউ রাজি হয়েছে? আমি বলি আমার বউ একটু এই ইয়ের সাথে কথা বলবে, আপনার এই ছোটো ভাইয়ের বউর সাথে কথা বলবে। বলে হ্যাঁ বলক। এরপরে ডাক দিয়ে আনার পরে আমার বউ তখন ওনারে বলতেছে যে খালা আপনার বাসায় আমি যাব, উনিও বয়স্ক ছিল। বলে খালা আপনার বাসায় আমি যাব সমস্যা নাই, কিন্তু আমার তো মেয়ে আছে, আমার স্বামী আছে, আমি তাদেরকে তো রেখে যেতে পারবো না। মহিলা তখন বলে যে এটা তুমি কি বলো, অনেকেই বিদেশ গিয়ে কাজ করে না, অনেক মহিলারা তো আছে তারা বিদেশ গিয়েও তো তারা টাকা পয়সা ইনকাম করে, তারা চলে ফিরে, তা তুমি কেন যাইতে পারবা না? বিদেশ গেলে কি তোমার একা থাকা লাগবে না? বিদেশ গেলে তো তোমাকে 2 বছর পরে আসা লাগতো, আর এখানে তো তুমি কয়েক মাস পরে চাইলে বাড়িতে আসতে পারবা, তোমার স্বামীরে দেখবে, তোমার সন্তানরে দেখবা। পরে আমার বউ তখন ওই মহিলার পা ধরে কান্না করে বলে খালা আমি আমার স্বামীর এসো নিয়ে যাবো, আমার সন্তানরে এসো নিয়ে যাবো, আপনি প্রয়োজন আমার বেতন কম দিন, আমি আপনার বাসায় কাজ করব, এরপরে আমার আমার সন্তানের সাথে আমি রাতের বেলা থাকবো। মহিলা তখন বলতেছে আরে ভাই এটা তো তাহলে খুব ঝামেলার কথা বলতেছো, এইভাবে কি হয় নাকি? আমি তোমার নিয়ে যাব, এরপরে তুমি রাতের বেলায় তোমার স্বামীর সাথে কই থাকবা না থাকবা, এটা কোনো কথা? এরপরে খালেদ মেম্বারে ডাক দিল। খালেদ মেম্বারে ডাক দেওয়ার পরে খালেদ মেম্বার বলতেছে যে না এটা কী ধরনের কথা, তুই তোর বউ যাবে, তুই যাবি কেন? আমি তখন বললাম যে দেখেন আমিও ঢাকা শহরে গিয়ে রিক্সা চালাতে চাই, কারণ যদি রিক্সা চালাই তাহলে আমি মোটামুটি 2-1 টাকা আমি ইনকাম করতে পারবো, গ্রামে আসলে ওভাবে রিক্সা চালায় টাকা পয়সা ইনকাম করা যায় না, শহরে গেলে খেপ বেশি মারা যাবে, ভাড়া বেশি পাবো। পরে খালেদ মেম্বার বলে তুই কি রাস্তাঘাট চিনিস ঢাকা শহরে? আমি বললাম তা তো চিনি না ঠিক আছে, কিন্তু আমি আমার বউরে নিয়ে যদি থাকি আমি আস্তে আস্তে সব চিনে যাব। পরে খালেদ মেম্বার তখন চুপ হয়ে যায়। ওই মহিলা খালেদ মেম্বারের বউ মানে ছোটো ভাইয়ের বউ তখন বলতেছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, আমাদের বিল্ডিংয়েই দারোয়ানের রুমের সাথে একটা রুম আছে, ওই রুমটাতে না হয় তুমি আর তোমার বউ থাকবা, দুজনে থাকতে পারবা, আমার বিল্ডিংয়ের বাইরে যাওয়া যাবে না, গেটের বাইরে যাওয়া যাবে না। আমি না আমার গেটের বাইরে যাবো না, ঠিক আছে আমরা এখানে থাকবো। এই কথা বলার পরে তখন মনে করেন খালেদ মেম্বারের বউ রাজি হইল, আলহামদুলিল্লাহ। আমিও তখন আমার বউ তখন রাজি হইলাম,
এবার আমরা বাড়িতে আসছি, আমরা চলে যাব, ঢাকায় চলে যাব। আমার আব্বা আম্মা বলতেছে ঢাকা শহরে বউ নিয়ে যাবি, আবার কোন বিপদে পড়স না কি হয় না হয়। আমি আমার আব্বারে বললাম ইনশাল্লাহ আব্বা, কিচ্ছু হবে না, ইনারা তো আমাদের নিজেদের লোকই, তো আমরা চিনি জানি, এদের সাথে তো আর এত আমাদের দূরের কোনো লোক না। আমার আব্বা বলতেছে এর পরেও আচ্ছা ঠিক আছে, যদি তুই ভালো মনে করিস তাহলে তুই যা। পরে আব্বা আমাকে যাওয়ার অনুমতি দিল এবং আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে আমি তখন আমার বউ আর বাচ্চা নিয়ে এই খালেদ মেম্বারের ছোট ভাইয়ের বউয়ের সাথে রাজধানী শহর ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওনাদের নিজেদের গাড়ি আছে, ওনাদের প্রাইভেট কার আছে, তাদের ওই প্রাইভেট কারে বসে আমরা তখন ঢাকা শহরে যাচ্ছি। একটা কথা বললে হয়তো অনেকে হাসবে বা অনেকেই বলবে যেটা কেমন কথা, আসলে আমি আমার জীবনে কখনো প্রাইভেট কারে উঠি নাই। অনেক বিয়ে শাদিতে গেছি, মাইক্রোবাসে উঠছি, মাইক্রোবাসে উঠে এদিক সেদিক গেছি, কিন্তু কখনো প্রাইভেট কারে ওঠার সৌভাগ্য হয় নাই। এই জীবনে প্রথম প্রাইভেট কারে উঠলাম, তাও আবার ঢাকা শহরে যাচ্ছি। এবং আইসা দেখলাম যে উনি বিশাল বড় এক বাড়ি, এবং বাড়ির সামনে আমরা গেলাম ভিতরে ঢোকার পরে উনি আমাদের রুমটা দিল। দারোয়ানের রুমের সাথে একটা রুম আছে ছোট, বললো এই রুমে তুমি থাকবা, তোমার মেয়ে থাকবে, তোমার ওয়াইফও রাত্রে আইসা তোমার সাথে থাকবে। তো আলহামদুলিল্লাহ ভাই, এরকম যে একটা সুযোগ পাবো বা এরকম যে একটা ভালো অবস্থান হবে, এইটা না ভাই কখনো স্বপ্নেও ছিল না। আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এইরকম একটা থাকার মতো একটা স্থান পাইছি। তো আমার বউ তখন আসছে, আমার বউ তখন সকালে চলে যায়, সারাটা দিন হচ্ছে ওই বাসায় কাজ টাজ করে রাত 10টা 11টা মাঝে মাঝে 12টা বাজেও রুমে আসে। তো আমি তো তখন রাস্তাঘাট চিনি না, আমি সকালবেলা মেয়েটারে ঘরে রেখে, মেয়েটা তখন হাঁটতে পারতো মোটামুটি ভালোই, মেয়েটারে ঘরে রাইখা আমি তখন বাইরে চলে যেতাম। বাইরে গিয়ে রাস্তাঘাট দেখতাম, অনেক রিক্সা ড্রাইভারের সাথে কথাবার্তা বলতাম। এদের সাথে কথাবার্তা বললে সবাই আমারে বললো যে ভাই রিক্সা নেওয়া লাগবে, আপনি আমাদের সাথে কথাবার্তা বলে রাস্তাঘাট চিনতে পারবেন না, আমাদের সাথে কথাবার্তা বলে আপনার কোনো লাভ হবে না, আপনি একটা রিক্সা নিয়ে নেন, একটা রিক্সা নিয়ে ভাড়া কমাই লইবেন প্রয়োজনে, আর যেটা চিনেন সেটা নেবেন, যেটা চিনেন না এটা নেবেন না, আস্তে আস্তে করে রিক্সা চালাইতে আপনাকে চিনতে হবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই বলে তখন আমি রিক্সা একটা নিলাম গ্যারেজ থেকে, ডকুমেন্ট দিয়ে একটা রিক্সা নিলাম। এবার আমি রাস্তার মধ্যে রিক্সা চালাইতে আসি, আলহামদুলিল্লাহ ভালো টাকায় পাইতেছি। রাস্তাঘাট খুব বেশি একটা চিনি না, একজন রিক্সার ড্রাইভার হয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, একজন রিক্সার ড্রাইভার কেন জানি মনে হয় পৃথিবীর সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক। এরা কুকুরের চেয়ে অধম, রাস্তার একটা কুকুরের দাম আছে, এদের দাম নাই। আমাদেরকে 10 টাকার ভাড়া ভাই 5 টাকা দিয়ে দেয়, অনেকে আছে ভাড়াও দেয় না, অনেকে আছে নিয়ে যাওয়ার পরে বলে মাইরা ফালামো চলে যা, গায়ে থাপ্পড় মারে। অনেক মহিলা দেখছি ভাই, আপনারা কিছু মনে করেন না, নিজে এরকম অনেক মহিলা পাইছি যারা হচ্ছে রিক্সা থেকে নামাই দিলে বলে আমার কাছে ভাড়া নাই, তুই চলে যা। ভাড়া চাইলে বলবো তুই আমার গায়ে হাত দিছস, এই বলে লোক ডাইকে কিন্তু এখন তোরা মাইর খাওয়াবো, এমন করে পর্যন্ত কথাবার্তা বলে আমাদের ভাড়া মাইর দিয়ে দেয়। তো যাই হোক, আমি ওরকম করে রিক্সা চালাচ্ছি, চলতেছি বউ নিয়ে। আমার বউ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অ্যান্ড এরকমভাবে আমি পরিবারের বাড়িতেও টাকা পয়সা পাঠাচ্ছি, আব্বা আম্মার জন্য টাকা পয়সা পাঠাইছি, আব্বা আম্মাও বাড়িতে চলতেছে ভালো করে, সুস্থভাবে ভালোভাবে চলতেছে। এদিক দিয়ে আমিও আমার বউ নিয়ে চলাফেরা করতেছি। আমার মেয়েটারে এইখানের একটা স্কুলে ভর্তি করাইছি, আমার মেয়েটাও স্কুলে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ একটা সুখের দিন পাইলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একদিন হলো কি, দুপুরবেলা আমি রিক্সা নিয়ে ইউটার্ন দেওয়ার সময় হঠাৎ করে একটা প্রাইভেট কার আমার পায়ের অব্দি উঠাই দেয়। প্রাইভেট কাররা খুব স্পিড ছিল, আমি খেয়াল করতে পারি না। আমি রাস্তা পারাপারের সময় এই রিক্সা সহ প্রাইভেট কারটা মাইরা দেয় এবং আমার পায়ের উপর দিয়ে তখন প্রাইভেট কারের চাকাটা যায়। এবং প্রাইভেট কারের চাকাটা যাওয়ার পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, অ্যাক্সিডেন্টের পরে জ্ঞান হারিয়ে ফেলি। এবং আমার যখন জ্ঞান ফিরে আমি তখন দেখি আমি ঢাকার মেডিকেলে হসপিটালে আমি শুয়ে আছি। তো ডাক্তার বলে আমার পা অপারেশন করতে হবে, পায়ে সমস্যা দেখা দিচ্ছে, এটা অপারেশন করতে হবে, এরকম করে বলে আমার পা ভেঙে গেছে। আমি কান্নাকাটি করতেছি, কি করব না করব বুঝতে পারতেছি না। এবং একটার সময় আমার বউ আসছে, আমার মেয়ে আসছে, এবং ওই যে ম্যাডাম যাদের বাসায় আমরা থাকতাম উনি আসছে। আইসা বলে সমস্যা নাই, তোমার চিকিৎসা আমি করব, তুমি টেনশন করো না। এরপরে আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা ভালো দিন দিয়েছে বা আমি এরকম একটা হয়েছে। এরপরে আমার বউ আর আমার সন্তান হচ্ছে ওই মহিলার বাসায় কাজ করতো। আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম, সরকারি মেডিকেল ছিল। আমি প্রায় 3 মাসেরও বেশি সময় ধরে হসপিটালে ছিলাম এবং আমার পা ঠিক করা হয় আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে পায়ের অপারেশন হয়, পা ঠিক করলে আমি 3 মাস পরে হসপিটাল থেকে তখন আমি বাসায় আসি বলতে ঢাকাতে আসি। এবং ওই সময় তো আমার বউ ধরেন ওই বাসায় কাজকাম করে, বাসায় থাকে, এবং আমার মেয়ে তাই স্কুলে যায়, স্কুল থেকে আসে। এখন আমি তো অসুস্থ মানুষ, ওভাবে হসপিটাল থেকে মাত্র আসছি, হাঁটা চলা তো ভালোভাবে করতে পারি না, পায়ের মধ্যে ব্যথা পাই পায়ে চাপ দিলে।
তো এক পর্যায়ে হলো কি, আমি তখন আমার বউ আমারে বলল, একটা কাজ করো, এখানে তো আমি তোমার সেবা যত্ন করতে পারি না, এবং তুমিও তো মনে করো রিক্সাও চালাইতে পারবা না এখন, আর যেহেতু অসুস্থ তুমি কিছুদিনের জন্য বাড়ি চলে যাও। আমার বউ আমার এটা বলতেছে, কিছুদিনের জন্য বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি সুস্থ হও, এবং সুস্থ হয়ে যদি তুমি এরপরে আবার আইসা রিক্সা চালাইও ঢাকাতে। আমার বউ আমার এটা বলল, এবং আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে, আমি দেখি কী করা যায়। এই কথা আমি আমার বউরে বলছি। বলার পরে আমার বউ তখন আমার বাড়িতে পাঠাইলো, আমার মেয়ে আর আমার বউ ঢাকায় রইলো। আমি তখন বাড়িতে গেলাম পরে আমার আব্বা আছে, আম্মা আছে, ছোটো ভাইরা আছে, তাদের বউরা আছে, তারা আমার সেবা যত্ন করতে পারবে, এই হিসাবে আমি তখন বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার প্রায় 1 মাসের মাথায় আমি মোটামুটি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাই, হাঁটাচলা করতে পারি, সব কিছু ঠিক আছে। এই 1 মাসের পরে আমি আমার বউরে বললাম যে আমি ঢাকায় যাব, আমি ঢাকায় আসবো, তুমি কি বলো? আমার বউ আমার বল, আমি যে বাসায় চাকরি করি এই বাসায় গ্যাঞ্জাম লাগছে, তুমি আইসো না। আমি কিরে গ্যাঞ্জাম লাগবে কেন? আমার বলে এই বাসায় অনেক গ্যাঞ্জাম হয়েছে, তুমি আইসো না, তুমি পরে আইসো। আমি বললাম তা গ্যাঞ্জামটা কী নিয়ে লাগলো, আমার কাছে তো বলবা, মানে কী নিয়ে গ্যাঞ্জাম লাগছে? আমার বলে তোমার কাছে বলা যাবে না, আমি তোমার পরে বলবো। এই বলে এই যেদিন বলছে গ্যাঞ্জাম লাগছে তার 2 দিন পরে আমার বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে চলে আসছে, মানে রাতের বেলায় ডাইরেক্ট বাড়িতে। এখন বাড়িতে আসার পর তো আমি অবাক হয়ে গেলাম, কিরে হঠাৎ বাড়িতে চলে আসলো, কথা নাই বার্তা নাই, এবং ঘরে এসে সেই কান্না করতেছে। ওই সময় কিন্তু আমার 2 ভাই কাজ করে, আমি আমার বাবাও ওই টুকটুকিটাকে কাজ করে। গ্রামের মধ্যে আমাদের মোটামুটি পাওয়ার আছে, ক্ষমতা আছে ভালোই। এই অবস্থার মধ্যে ও বাড়িতে এসে কান্নাকাটি করে রুমে গিয়া আমি জিজ্ঞেস করি কী হয়েছে, ও কান্নাকাটি করতেছে কেন, আমার কাছে কিছু বলে না। তা আমার মেয়েটা তো তখন মোটামুটি বড়, আমি বলি কী হয়েছে আম্মু, এই আমার মেয়ের মালিহারে বলি তোমার আম্মু কান্না করে কেন? বলে আমার আম্মু কান্না করে কেন, ওই রনি স্যার আমার আম্মুর কাছে আসতো, আমার আম্মুরে মারতো, এটা করতো। তো রনি হচ্ছে ওই যে আপনার খালেদ মেম্বারের ভাতিজা, যে বাসায় আমার বউ কাজ করতো, ওই বাসার বাড়িওলির ছেলে হচ্ছে রনি, বড় ছেলে রনি, ও কলেজে পড়ে। পরে আমি বলি রনি আমার মানে তোমার আম্মুরে মারতো, এরপরে কী মারতো? পরে আমার মেয়ে আমার মায়ের কিছু বর্ণনা দেয়, যেটাতে আমি বুঝতে পারি যে মাইতো না, আমার বউর উপরে, আমার বউর সাথে শারীরিক সম্পর্ক করতো, মানে মেয়ে যেভাবে বলে। তো আমার বউ যেহেতু কান্নাকাটি করতেছে, ঢাকা থেকে মাত্র আসছে, আমি ওর সাথে কথা বলি না, কথাবার্তা না বলে আমি বললাম যে ঠিক আছে দেখি ও কী হয়েছে, আগে ঘটনাটা জানি। পরে আমি বললাম কী হয়েছে আমারে বলো। বলে না আমি বলতে পারবো না। আমি বলি বলো কী হয়েছে আমারে বলো, কান্নাকাটি করো না। এবং পরে ও বলে না, আমি বললাম দেখো মালিহা কিন্তু বলছে যে এরকম এরকম ঘটনা, রনি নাকি তোমার সাথে কী কী করছে, তোমার কাপড় খুলে ফেলতো, টাইনা টুইনা, এগুলো রনি বললো, ঘটনা কি? পরে ও নিচের দিকে তাকায় দেখে বলে হ্যাঁ, মানে তোমার মেয়ে যা বলছে ঠিকই বলছে। আমি ঠিকই বলছি মানে? বলে ও আমার সাথে এগুলো করতো, এবং 1 দিন 2 দিন না, দীর্ঘদিন আমার সাথে এসব করতে করতে আমার পেটে বাচ্চা চলে আসে। এবং বাচ্চা যখন চলে আসে, ও রনি আমারে বলে বাচ্চা নষ্ট করে ফেলার জন্য। আমি গোপনে যখন বাচ্চা নষ্ট করতে যাই তখনই ম্যাডামের কাছে ধরা খাই, এবং ধরা খাওয়ার পরে ম্যাডাম আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি বললাম তুমি রনির সাথে এই কাজটা করতা, এবং আমারে বললা না কেন? আমার বলে আমি তোমারে কেমন করে বলবো, তুমি তো হসপিটালেই ছিলা, তুমি যে হসপিটালে ছিলা আমি তো আর তোমারে বলতে পারি নাই। আর আমি চৌধুরী চাচ্ছিলাম জোরাজোরি করে নিজের ইজ্জত বাঁচানোর জন্য। রনি আমারে বলে তুই যদি আমার সাথে এগুলো না করিস আমি তোর স্বামীর চিকিৎসা করাবো না, আমি আমার মায়ের বইলা আরেকটা কাজের মেয়ে আনবো, তোরে আমাদের বাসা থেকে বের করে দিব। তুমি তখন হসপিটালে, আমি শুধুমাত্র তোমার চিকিৎসার জন্য চোখ বন্ধ করে সব সহ্য করে নিয়েছিলাম, কিন্তু যখন বাচ্চা হয়ে গেল তখন আমি বিপদে পড়ে গেছি। অ্যান্ড আমি তখন বাচ্চা নষ্ট করার জন্য গেছি, এবং আমার ওই ম্যাডামে তখন ধরে ফেলছে, এবং ম্যাডাম আমার বাড়িতে পাঠিয়ে দিছে। আমি বললাম তো ও কি তোমার সাথে এটা জোর করে নাই? বলে হ্যাঁ, ও জোর জবরদস্তি করে আমার সাথে এগুলো করতো। এবং দারোয়ানও অনেক দিন দেখছে, ওখানে দারোয়ানও সাক্ষী আছে, ও আমার রুমে আসতো, আমি রাতের বেলায় কাজ করে আসলেও আমার রুমে চলে আসতো, প্রতিদিন আসতো। তুমি অসুস্থ, তুমি হসপিটালে, আমি তোমার চিকিৎসার কথা চিন্তা করে আমি ওরে কোনো কিছু বলি নাই। আমি তখন বললাম তার মানে ও আমার বউর সাথে এগুলো করছে? মানে তখন আমার রাগে পুরো শরীর ফেটে যাচ্ছে যে এটা কী ধরনের কথা, অ্যাটলিস্ট এটা তো মেনে নেওয়া যায় না। আমি তখন রাতের মধ্যে আর ঘুমাইতে পারলাম না, এবং না ঘুমাইতে পাইরা মধ্যরাতের মধ্যে আমি তখন আমার ছোটো বাইরে, মানে আমার একদম ছোটো যেটা, ও আবার এলাকাতেও দরবার করে, যদিও মনে করেন ও তখন রিক্সায় চালায়, তো এরপরও এলাকাতে ওর মোটামুটি দরবার কারবারি হিসাবে ওরে ডাকে, আমাদের এলাকার লোকজন ডাকে, বিভিন্ন কাজের ক্ষেত্রে ওকে ডাকে। পরে ছোটো ভাইরে তখন ঘুম থেকে ডাক দিয়ে উঠাইলাম, আমার বউ তখন আইসা টায়ার্ড, তো ঘুমিয়ে গেছে। তখনও কিন্তু আমার বউর পেটে বাচ্চা আছে, বাচ্চা কিন্তু নষ্ট করে নাই। পরে ছোটো ভাইরে ডাক দিয়ে উঠাইলাম, উঠানোর পরে ছোটো ভাই উঠছে, আমি বললাম যে ভাইরে এই ঘটনা। আমার ছোটো ভাই শুনে তো রেগে গেল। আমার ভাই আমারে বলতেছে ভাইটা আপনি কী করলেন, আপনি এখন চুপচাপ বসে আছেন কেন, আপনি এটার কোনো প্রতিবাদ করতেছেন না কেন? আমি বললাম প্রতিবাদ যে করবো, কী প্রতিবাদ করবো, আমরা গরিব মানুষ,
আমরা গরিব মানুষ, আমাদের বিচার কে করবে? বলে কে করবে মানে গ্রামে কি গরিবের বিচার নাই? ভাবির সাথে এরকম একটা কাজ হলো আর আপনি চুপ করে আছেন? এই আপনি চলেন আমার সাথে, এখনই মেম্বার ওইখানে কাজ দিয়েছে না, মেম্বারে যেয়ে ধরবো, মেম্বারে ভাতিজা না, মেম্বারে ভাতিজা তো ওখানে গিয়ে ধরবো। আমি বললাম শোন, এখন পাগলামি করিস না, রাতে আমরা ঘুমাই, আমি আর তুই সকালবেলা মেম্বারের বাড়িতে যাব। বলে ভাই সকালবেলা না, এখন চলেন। আমি বললাম না, সকালবেলা যাব, তুই ঘরে যা। ছোটো বাইরে ঘরে পাঠাইলাম, আইসা আমি রাতে শুইলাম। সকালবেলা আমি উঠছি, উঠার পরে আমার বউ তখনও বসে কান্না করতেছে। আমি জানি আমার বউরে আমি কিছু না বলে আমি বেরিয়ে যাচ্ছি, এমন সময় বউ আমারে ধরছে, তুই কই যাও? আমি তখন আর বউর কাছে কথা লুকাইলাম না, আমি বললাম যে আমি খালেদ মেম্বারের বাড়ি যাব। বলে কেন? আমি বললাম খালেদ মেম্বারের ভয়ে তোমার সাথে এই কাজ করছে, এটার কি বিচার হবে না? বলে এই তো আমার মান সম্মান চলে যাবে, এটা গ্রামের মানুষ জানা করলে আমার ইজ্জত। আমি বললাম তোমার ইজ্জত মানে আমি আমার বউ লিয়ে সংসার করবো, গ্রামবাসী জানক, এতে কোনো সমস্যা নেই, আমি তো আর আমার বউরে ছাড়বো না, তুই কি আমরা ছেড়ে দিবা? এই ঘটনা জানার পরেও যেহেতু আমি তোমার নিয়ে কালকে রাত কাটাইছি, শুয়েছিলাম, তাহলে আমি আমার বউর নিয়ে আমি সারা জীবন থাকবো। আমি এটা খালেদ মেম্বারের কাছে সঠিক বিচার আমি খালেদ মেম্বারের কাছ থেকে আনবো। আমার বউ আমারে বলে দেখো তুমি একটা বিপদে পড়বা, খালেদ মেম্বার খারাপ মানুষ, এমনি আমাদের কাছে অনেক টাকা পয়সা পাওয়ার আছে। আমি বলি টাকা পয়সা পাওয়ার থাকলে পাওয়ার আছে, সমস্যা কি, তাতে কি? টাকা পয়সার সাথে এটার কী সম্পর্ক? আমার বউয়ের এই কাজের জন্য নিয়ে গিয়ে আমার বউর সাথে এইসব খারাপ কাজ করছে, এইটাই তো এইভাবে ছাড়া যাবে না, আমি তো এইভাবে ছাড়বো না। পরে এরপর আমি আমার বউরে বললাম যে না, মানে যাওয়াই লাগবে। পরে আমি আমার বউরে নিয়ে খালেদ মেম্বারের বাড়িতে, আমি আমার ছোটো বাইরে নিয়ে রাতের বেলায় আবার যাওয়ার সময় মেয়েটারে নিয়ে গেছি, যাতে মেয়েটার একটা সাক্ষী তো আছে, মেয়েটা দেখছে। পরে খালেদ মেম্বার বাড়িতে গেছি, যাওয়ার পরে খালেদ মেম্বার তো আমার দিকে, কিরে তোর বউ নাকি চলে আসছে, কেন চলে আসছে এটা কিন্তু বলে না, তোর বউ নাকি চলে আসছে এটা সেটা। আমি তখন বসে আছি, আমার ধমকাধমকি করতেছে, আমার কাছ থেকে ঋণ নিলি, ঋণের টাকাটাও দিলি না, তোর বউরে কাজে পাঠাইলাম, আমার ভাইয়ের বউর সাথে আমার ভাইয়ের সাথে ঝগড়া জড়িয়ে চলে আসছে, তোর বউ একটা খারাপ টারাপ। আমার ভাই তখন লাভ দুইটা বলতেছে, মেম্বার সাহেব কথা আসতে বলেন, কথা আসতে বলেন, আমার ভাবির সাথে ঢাকাতে কি হয়েছে আপনি আমার ভাতিজিরে জিজ্ঞেস করেন। পরে আমার মেয়ে বলতেছে, আমার মেয়ে বললো যে এরকম আমার আম্মুর সাথে এগুলো করতো রাতের বেলায়। এবং বলার পরে খালেদ মেম্বার বলে এইগুলো মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, কিসের এগুলো, কী ধরনের কথা বলিস? আমার ভাতিজি এরকম না, আমার ভাতিজিরা আমরা মাদ্রাসা লাইনে পড়াইছি, ওই এরকম না, এগুলো কী ধরনের কথা? আমার ছোটো ভাই বলে ঠিক আছে, যেহেতু এগুলো কী ধরনের কথা, তাহলে আমি আমার ভাবিরে হসপিটালে নিয়ে যাব, এবং ভাবিরে হসপিটালে নিয়ে গ্রামবাসী যে আছে সমস্ত গ্রামবাসীর ঢাইকা আপনি 3 বারের মেম্বার, আপনি কেমনি মেম্বারি করেন এটা দেখে দিমু, আর আপনার ভাতিজারে আমরা জেলের ভাত খাওয়াইয়া সারমু। তো আমার ভাইয়ের পক্ষে কিন্তু পুরো গ্রামবাসী ছিল, আমার ছোটো ভাইয়ের পক্ষে আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ আমার ছোটো ভাইয়ের ভালোবাসতো, আমার ছোটো ভাইয়ের কথা শুনতো, অনেকে আমার ছোটো ভাইয়ের পক্ষে আছে। এই বলার পরে আমার মেম্বার বলতেছে আচ্ছা যা তোরা কী করতে পারবি দেখি, কী করতে পারবি তোরা, আমরা দেখবো। এগুলো আমার ছোটো ভাই তখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে আমার ছোটো ভাই বলে তাহলে গ্রামের লোকজনকে জানাবো। এরই মাঝে ওই বাড়িতে আসার কিছুক্ষণ পরে মেম্বার আমাদের ফোন দিছে ছোটো ভাইয়ের মোবাইলে, ফোন দিয়ে আমার ছোটো ভাইরে বলতেছে যে তোর ভাইরে নিয়ে আমার বাড়িতে আয়। এরই মাঝে মনে হয় মেম্বার তার ওই যে ভাইয়ের সাথে বা ভাইয়ের বউর সাথে মনে হয় ফোনে আলাপ করছে, সে মনে হয় সত্যতা জানতে পারছে, সত্যতা যাই না, পরে আমাদেরকে ডাকতেছে। আমার ছোটো ভাই বলে না আপনার কাছে তো যাওয়ার প্রয়োজন নাই, আপনার কাছে আর কেন যাব, আমরা গ্রামের লোকজনকে জানাবো। এবং তো মেম্বার বলতেছে গ্রামের লোকজনে জানাইলে কি তোদের মান সম্মান যাবে না আমার মান সম্মান যাবে? আমার ছোটো ভাই বলে যে মান সম্মান তো আমাদের গেছেই, আর কি আমরা গরিব মানুষ, গরিবের কি মান সম্মান আছে নাকি? মেম্বার তখন বলে দেখ এরকমটা করিস না, আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আয়, আমি তোদের সাথে বসে কথা বলি। পরে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর আমি তখন চুপচাপ বসে আছি, আমার ভাইও বসে আছে। মেম্বার তখন বলে তোরা কী চাস? আমার ভাই আমি বললাম যে আমি কী চাই মানে আমার বউয়ের ইজ্জত নষ্ট করছে, আমি ওর শাস্তি চাই, আমি ওরে জেলের ভাত খাওয়াইতে চাই, ওরে আমি জেলে ঢুকাই দিব। মেম্বার তখন বলে আরে আমার ভাইয়ের জেলে ঢুকে তোদের কি লাভ হইব? তোরা আমার ভাইয়ের ভাতিজারে জেলে দিবি, আজকে দিবি, 2 দিন পরে আমার ভাই বের করে নিয়ে আসবে, তা তোদের লাভটা কি? গ্রামের মধ্যে এগুলো বলে আমার মান সম্মান নষ্ট করিস না, এখন তোরা কী চাস বল? আমি তখন কিছু বলি না। মেম্বার তখন বলতেছে ধর একটা কাজ কর, তোদের কিছু টাকা পয়সা দিই, তোরা 50,000 টাকা দিয়ে দিই, 50,000 টাকা নিয়ে যা, আর আমার কাছে যেই টাকা তোর আব্বা ঋণ নিয়ে গেছে ওই টাকা দেওয়া লাগবে না, সুদে আসলে মাপ, আর 50,000 টাকা দিয়ে দিমু, এটা গ্রামের কাউরে জানাইস না, এটা তোরা হসপিটালে নিয়ে খালাস করে ফেল। আমি তখন বললাম আমার বউয়ের ইজ্জতের মূল্য 50,000, আমার বউয়ের ইজ্জতের মূল্য 50,000? তখন বলে তুই বেটা রিক্সা চালাস, তোর বউয়ের ইজ্জতের মূল্য কী রে বেটা? এই বলে মেম্বার যখন খেপে যায়, আমার ভাইও তখন খেপে যায়। আমার ভাই বলে আপনার সাথে কোনো সমঝোতা নাই, আমরা লোক ডাকবো, আমরা লোক ডেকে আমরা লোক দিয়ে লোকের মারফতে বিচার করব। মেম্বার তখন আমার বাইরে জড়াই ধরে বলতেছে তোরা কী চাস আমার কাছে বল, এরকমটা করিস না, এরকমটা লোক জানাজানি হলে আমারও মান সম্মান যাবে, তোদেরও মান সম্মান যাবে, আমরা এটা চাই না। পরে শেষ পর্যন্ত মেম্বারে ধাক্কাধাক্কি করতে করতে 3 লাখ টাকা আসছে।
যে মেম্বারের কাছে আমরা যে টাকা মেম্বার আমাদের কাছে যে টাকা পাইতো সুদে আসলে ওইটা মাপ, আর সে 3 লক্ষ টাকা দিবে। তো এরপরে আমি 3 লক্ষ টাকা দেওয়া কথা বলার পরে আমার ছোটো ভাই তখন আমার একটু হাতের মধ্যে চাপ দিল, চাপ দিয়ে ধরে বলে ভাই বাইরে আসেন। পরে আমি বাইরে গেছি, বাইরে যাওয়ার আমার ছোটো ভাই বলে দেখেন আমরা যদি এলাকার লোকজনকে জ্বালাই, এলাকার লোকজনে হয়তো এটাই করবে, 2-3 লাখ টাকা মেম্বারের কাছ থেকে নিয়ে দিবি, এটাই তো করবে। আর এছাড়া ভাবির মান সম্মান আরও নষ্ট হবে। যেহেতু এলাকার মানুষ বিষয়টা জানে নাই, এলাকার মানুষকে জানানোরও দরকার নেই, চুপচাপ আমরা 3 লাখ টাকা নিয়ে নিই, এরপরে এই টাকা দিয়ে আপনি ভাবির এটা অপারেশন কিছু করাইয়া এরপর এটা দিয়ে আপনি কিছু একটা করেন। এলাকার মানুষও জানলো না, আপনারও মান সম্মান রইল, আর এলাকার মানুষ জানলে তো মানুষ এগুলো নিয়ে ছিচি করবে, মানুষ তো এগুলো নিয়ে হাসাহাসি করবে, আমাদের আরও মান সম্মান নষ্ট হবে। আমি বললাম হ্যাঁ তাইলে তুই কি যা বলিস আমি তাই করবো, আমি তোর কথার বাইরে যাব না। ছোটো ভাই আমার বলতেছে তাহলে চলেন আমরা এটাই করি, আমরা মেম্বারের প্রস্তাবে রাজি হয়ে যাই। এরপর আমার ছোটো ভাই বললো যে ঠিক আছে আপনি যেটা বলছেন আমরা রাজি আছি, কিন্তু টাকা আমাদেরকে আজকের মধ্যে দিতে হবে। মেম্বার বলে কালকে দুপুর 12টা পর্যন্ত সময় দে, টাকাটা তো আর আমি দিব না, এটা আমার ছোটো ভাই দিবে। আমার ছোটো ভাইয়ের কাছ থেকে কালকে দুপুরের মধ্যে আমি টাকাটা ম্যানেজ করে দিব, যদি দুপুরের মধ্যে দিতে না পারি এরপরে তোরা দরবার ডাকিস। আমি যে ঠিক আছে, দুপুরে টাইম দিছি, টাইম দিয়ে তখন বাড়িতে আসছি। আসার পরে এখন আমার বউরে আমি এই কথা কেমনে বলি, আমার বউ বলে কি সমাধা হইলো। পরে আমি নিচের দিকে তাকিয়ে বলতেছি বউ ছোটো ভাই এটা বলছে, আমাদের ভাই এটা বলছে। পরে আমার বউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়েছে, তোমার ভাই তোমার চেয়েও অনেক চালাক আছে। এই সব ঘটনা মানুষকে জানায় কোনো লাভ আছে? মানুষ যদি এইসব ঘটনা জানতে পারে সবাই এটা নিয়ে মজা নিবে, সবাই দুষ্টামি করবে, হাসাহাসি করবে এবং আমাকে খারাপ কথা শোনাবে। তো এটা ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে যে তোমার ভাই যে সিদ্ধান্ত নিয়েছে এটা সিদ্ধান্ত ভালো, আগে আমরা টাকাটা নিয়ে নাও। এর পরের দিনে 11টা বাজে মেম্বার সরাসরি ব্যাংক থেকে টাকা নিয়ে আমার বাড়িতে হাজির। ব্যাংক থেকে টাকা নিয়ে আমার বাড়িতে আসছে, আইসা আমার ডাক দিছে, আমার ভাইরা ডাক দিছে, ডাক দিয়া বলে তোরা সিগনেচার দিতে হবে যে তোরা এটা নিয়ে আর কোনো ঝামেলা করবি না। পরে মেম্বারে লিপিবদ্ধ করে আনছি স্ট্যাম্পে লিপিবদ্ধ করে আনার পরে আমি আমার ভাই আমরা দুজনে সিগনেচার করছি, এবং সিগনেচার করার পরে মেম্বার তখন টাকাটা দিয়ে চলে গেছে। তা আমার ছোটো ভাইয়ের ওই টাকা চাইলো না বা ছোটো ভাইয়ের কিছু রইল না। আমি তখন আমার বউরে হসপিটালে নিয়ে এটা খালাস করার ব্যবস্থা করছি এবং খালাস করছি, এবং খালাস করার পরে আমার বউ বলতেছে এই টাকাটা দিয়ে তুমি কি করবা? আমি বললাম আমি তো কিছু করতে পারি, তখন কিন্তু আমি পুরোপুরি সুস্থ, আমি কাজ করতে পারি। আমার বউ বলে যে দেখো না, আমি সৌদি আরব ওইখানে বাসায় থাকতে একটা লোকের লোকে আমার পরিচয় হয়েছে, ওই লোকটা ভালো আছে, ওই লোকটা ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল আছে, সে বিদেশে লোক পাঠায়। এখন তুমি নিলে ওই লোকটার সাথে কথাবার্তা বলে দেখো না তুমি বিদেশ চলে যেতে পারো কিনা। আমার বউ আমারে বলতেছে, আমি বললাম বিদেশে? বউ বলে হ্যাঁ, তুমি বিদেশে গেলে তো একটা লাভ হইতো, দেশে থেকে তো কিছু করতে পারবা না, আর তুমি আর গাড়ি চালাও না, তুমি গাড়ি চালাইলে আমার ভয় লাগে, যেহেতু একবার অ্যাক্সিডেন্ট করছো আবারও কোনো একটা অঘটন ঘটতে পারে। আমি বললাম তাহলে কি তুমি বলতেছো বিদেশ যাওয়ার জন্য? ও বলে হ্যাঁ, তুমি লোকটার সাথে কথা বলো, আমি নাম্বার আনছি, যেহেতু আমাদের কাছে এখন কিছু টাকা আছে, তুমি লোকটার সাথে কথা বলো। পরে ওই লোকটার সাথে তখন আমি ফোনে কথা বলি, এবং ফোনে কথা বলার পরে তিনি বলে হ্যাঁ তার ট্রাভেলের মাধ্যমে সে পাঠাইতে পারবে, সৌদি আরবে পাঠাইতে পারবে, কিন্তু 4 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে, সৌদি আরবে সে নিয়ে যাবে, এবং ভালো কাজ, সৌদি আরব অনেক ভালো কাজ। তো আমার বউ আমারে বললো তাইলে এটাই করো, তুমি সৌদি আরবে চলে যাও, এবং সৌদি আরবে গেলে তুমি টাকা পয়সা কামাইবা, ওইটা দিয়ে আমরা ভালো থাকবো। তা আমাদের কাছে যেই টাকা আছে 3 লাখ টাকা আছে, তা এই টাকা দিয়ে তো আর যাওয়া যাবে না, আরও তো টাকা লাগবে, টিকিট মিলে আরও বেশি টাকা লাগবে না? পরে বিষয়টা আমার ছোটো ভাইরে জানাইলাম, ছোটো ভাইরে জানানোর পরে ছোটো ভাই বললো যে ভাই তাইলে এটা তো আসলে বুদ্ধি খারাপ দেয় নাই, ভাবি তো বুদ্ধি ভালোই দিছে, আপনি নাইলে এটা করেন না, এটা তো খুব ভালো একটা কাজ। ঠিক আছে আপনি কথাবার্তা বলেন, আর যে বাকি যে ধরেন আরও 1.5 লাখ টাকা লাগবে, তো বাকি 1.5 লাখ টাকা আমি কোনো দিক থেকে না ম্যানেজ করে দিব আপনারে, আমি কোনো দিক থেকে লাভের উপরে নিব। কারণ আমার ছোটো ভাই যেখানে টাকা চাইবে মানুষ আমার ছোটো ভাইরে টাকা দেয়, আমার ছোটো ভাইরে মেম্বারের পরে আমাদের গ্রামের মানুষ ছোটো ভাই দরবার কারবার করে, ভালো মানুষ। পরে বলে যে আপনারে আমি করে দিব। পরে আমি ওই লোকের কাছে গেলাম ঢাকাতে একদিন, যে ওনার সাথে কথাবার্তা বললাম, তিনি আমার সব কিছু দেখাইলো, বেতন কত হবে, কোন জায়গায় ডিউটি হবে, কি কাজ হবে, সব কিছু আমার পাই টু পাই ভাঙিয়ে টাইঙে সে বুঝিয়ে দিছে, এবং তার কাছ থেকে সব কিছু আমি বুঝে নিলাম। বুঝে নেওয়ার পরে তো গ্রামে আসছি, আইসা আমার বউয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে তখন আমি পাসপোর্টটা করি, এবং পাসপোর্টটা সম্পূর্ণ হওয়ার পরে পাসপোর্ট পাঠানোর পরে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ ভিসা লাগে। ভিসা যখন লাগলো তখন অত্যাধিক খুশি হইলাম। আমার বউরে আমি বললাম যে এবার আমি যদি যাই, এবার আমরা একটা ভালো অবস্থানের ভিতরে যেতে পারবো, আমার মেয়েটা যেহেতু আছে। এরপরে সব কিছু ঠিকঠাক হলো, ওই দালালের কাছ থেকে ভিসা কিনে তখন আমি সৌদি আরবে গেলাম। এবং সৌদি আরবে যাওয়ার পরে এখানে অবশ্য অনেক কথাবার্তা আছে, ভিসা প্রথমে হয় নাই, 2 মাস আমার ঘুরেছি, 2-3 মাস ঘোরানোর পরে আমার এলাকার লোকজন ধইরা, আবার ওই খালেদ মেম্বার আমার অনেক উপকার করছে। শেষের দিকে খালেদ মেম্বার আবার ট্রাভেল এজেন্সিতে ফোন করছে, ওই ট্রাভেলের কথাবার্তা বইলা তখন আমার ভিসাটা ঠিক করে দিয়েছে। একটা পর্যায়ে ভিসাটা লেগে গেল, আমি তখন আরবের দেশ, পবিত্র দেশ সৌদি আরবে আমি তখন গিয়া পৌঁছাইলাম।
এবং সৌদি আরবে যাওয়ার পর আমার কাছে খুব ভালো লাগলো। সৌদির মানুষ সব কিছু ভালো। একদিন পর্যন্ত আমি জেদ্দা একটা শহর আছে, ওই জেদ্দা শহরে থাকলাম। পরের দিনে ভাই আমাকে এক সৌদিয়ান মানে আমার ওই ডকুমেন্ট সব কিছু করলো, কাগজপত্র, লেবার কার্ডটা, এগুলো কী বলে, এগুলো করছে করে আমরা তখন এই ওয়াদির মধ্যে, ওয়াদি বলতে আপনার মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছে। একটা ট্রাকের মতো একটা ছোটো গাড়ি আছে, পিক আপের মতো, ওই পিক আপ দিয়ে আমাকে তখন ওয়াদির মধ্যে নিয়ে যাচ্ছে। ভাই নিচ্ছে একটা পর্যায়ে অনেক পরে আমার ওয়াদির মধ্যে নিছে। এবং ওয়াদিতে নিয়ে যাওয়ার পরে ওইখানে ওঁট আছে, এরপরে মহিষ আছে, এরপরে বিভিন্ন ধরনের বেড়া আছে, মানে এক কথায় বলতে গেলে ওই ধরনের কাজ। কিন্তু যেই দালাল আমার বাংলাদেশ থেকে পাঠাইছে সে আমারে বলছে আমার কাজ হবে মানে গাড়ির গ্যারেজে। আমি বলছি আমি গাড়ির কাজ জানি, আমি রিক্সা চালাইছি দেশে, বা বিভিন্ন ধরনের ইঞ্জিন নিয়ে ঘাটাঘাটি করা আছে। পরে আমার বলে আপনাকে গ্যারেজে কাজ দিব, গাড়ির গ্যারেজে কাজ দিব, মিস্ত্রি কাজ দিব, এই কথা বলে আমার নিয়ে গেছে। কিন্তু নিয়ে যাওয়ার পরে আমার কাজ দিল একদম আপনার এই ইয়ের ভিতরে, আপনার মরুভূমির ভিতরে। এখন মরুভূমির ভিতরে ভাই কাজ তো পাইছি, কাজ তো করতেছি, মানে এমন এক অবস্থা যে ভাই আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, আর যখন রোদ উঠে তখন মনে হয় কিয়ামত। আমি শুনেছিলাম ছোটোবেলায় আমার দাদি বলতো যে কিয়ামতের সময় নাকি সূর্য মাথার এক বিগত করে চলে আসবে, মাথার একদম কাছাকাছি সূর্য চলে আসবে, এটা বলতো। কিন্তু ভাই আমি ওই দেশে যাওয়ার পর আমার কাছে মনে হলো সূর্য মনে হয় আসলে আমার মাথার এক বিগত পরে, মানে সূর্যটা এত বড় সূর্য, আমার কাছে মনে হয় আমি এত বড় সূর্য, বিশাল আকারে সূর্য দিকে তাকানো হয়ে যায় না, মাথার মগজ মনে হয় মাথা থেকে পড়ে যাবে রোদের মধ্যে। এই রোদের মধ্যে আমি কাজ করি 4 মাস 5 মাস কাজ করি, কিন্তু বেতন দেয় 1 মাসের। 3 মাস কাজ করি 1 মাসের বেতন দেয়, 4 মাস কাজ করি 1 মাসের বেতন দেয়। চলতে পারি না, খেতে পারি না, থাকতে পারি না, মানে খুব একটা ঝামেলার মধ্যে বিপদে পড়ে যায়, মানে কোনোভাবেই চলতে পারি না। দেশের মধ্যে বউ আছে, সন্তান আছে, তাদের জন্য টাকা পয়সা পাঠাইতে হয়, তাদের জন্য ওভাবে টাকা পয়সা পাঠাইতে পারি না, নিজেও খাইতে পারি না। এভাবে প্রায় 2.5 বছরের মতো আমি ওইখানে থাকি। এবং 2.5 বছরে আমি তেমন কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি না, তেমন কবে চলতে পারি না। এমন 2.5 বছর পরে মালিক কী করছে, তখন আরও গরু আরও ছাগল উঠাইছে, আরও গরু আরও নতুন করে আরও ছাগল উঠেছে। উঠানোর পরে আমাদের এই চট্টগ্রামের এক ছেলের আমার কাছে আইনা দিছে, কারণ গরুর ফার্ম এখন অনেক বড় হয়ে গেছে। আমি তো আর আগের মতো মানে আমি তো আর একা সামাল দিতে পারবো না, এই জন্য চট্টগ্রামের এক ছেলেরে আনছে। ও নতুন আসছে আমার ওই দেশে, আসার পরে ও আমার কাছে দিছে, ওরে আমার কাছে আনছে। তাই আমি তো আগে জানতাম যে আমি নিজে কাজ করতেছি, একা একা থাকতাম, এখন এই ছেলের সহ আনছে। আনার পরে ওই আমার যেভাবে দালালরা আনছে ওরে একইভাবে আনছে। ওরেও বলছে রেস্টুরেন্টে চাকরি, বলছে হোটেলে চাকরি, 7 স্টার হোটেল, এসির মধ্যে থাকবি, এইরকম কাজের কথা বলে আইনা ওরেও সেম একইভাবে এরকম আপনার মরুভূমিতে পাঠিয়ে দিছে। তো আমি ছেলেরে বললাম মরুভূমিতে পাঠাইছে, মরুভূমিতে কাজ করব, সমস্যা নাই, আমরা বাংলাদেশি মানুষ, কাজ করব, কাজ আমরা করে বড় হয়েছি, কিন্তু কাজ করে তো ভাই লাভ নাই। 3 মাস 4 মাস কাজ করলে 1 মাসের বেতন দেয়, এভাবে কি আর থাকা যায়? এখন এই ছেলেটা করে কি, সে নিজেও কান্নাকাটি করে, কি করব, এভাবে তো চলা যায় না। এখন ওই ছেলেটার আবার অনেক পরিচিত লোক আছে, জেদ্দা শহরে থাকতো, মানে তাদের বাড়িঘর, তার আত্মীয় স্বজন অনেকেই আছে। তো ছেলে করতো কি, আমারে বলতো, কয়েকদিন কাজ করছি তো, কয়েকদিন কাজ করে করে আমারে বলতো যে তাজুল ভাই আমি একটু জিদ্দাতে যাই, দেখে অন্য কোনো কাজ পাই কিনা, যদি পাই আপনি নিয়ে যাবো, আপনি আমার কাজগুলো সহ করেন। এই বলে ও তখন জিদ্দাতে কাজের সন্ধানে যাইতো, আমি তখন এখানে কাজ করতাম, মানে ওর কাজগুলো সহ আমি করতাম। তো 2 দিন থেকে আসতো, আইসা বলতো ভাই আমি তো কোনো সন্ধান করতে পারি নাই। তো ছেলেটা ভালো ছিল, এটা সত্যি কথা, অনেক ভালো ছিল, মানে আমারে মানে বড় ভাই বলে জান দিয়ে দিত, এবং আমার কথা অনেক শুনতো, আমি যা বলতো আমার কথা মানতো। মানে আমার ছোটো ভাইরা যেরকম আমার কথা মানতো না, আমার ছোটো ভাইয়ের কথার মতোই, মানে ছোটো ভাইয়ের মতোই ভালো ছিল, ওরে আমি ছোটো ভাই হিসেবে মনে করতাম। এরকম করতে বেশ কয়েকদিন যাওয়ার পরে একদিনও জেদ্দা থেকে এসে আমার বলতেছে, ভাই একটা লাইন পাইছি, এখন ওই লাইনে যাবেন কিনা? আমি বললাম কী লাইন পাইছো? বলে আমরা ইটালি চলে যাব। আমারে বলে, আমি বললাম ইটালি এত বড় দেশ, আমরা এখানে কেমনে যাব? আমরা সৌদি আরবে থাকতে পারি না। বলে 2 লাখ টাকা হইলে যাওয়া যাবে। আমি বলি কী বলো তুমি, 2 লাখ টাকা হইলে, 2 লাখ টাকা দিয়ে সৌদি আরবে কেমনে যাইব? পরে বলে যাবেন কিনা আপনি বলেন, যদি আপনি বলেন তাইলে আমি আপনারা পাঠাইতে পারবো, বেশি না 3 লাখ টাকা, 2-3 লাখ টাকা হইলে যাওয়া যাবে। আমি বললাম কেমনে? বলে আমরা মাছের ট্রলারে করে যাব, কোন কোন দেশ দিয়ে এমনি ঘুরে সে যাইব, সে আমারে বলতেছে। আমি তখন বলে আমার সারা রাত যে বুঝাইতেছে, ভাই এই যে পড়ে আছি, আমরা সারা জীবন পড়ে থাকতে পারবো, আমাদের কোনো লাভ নাই, আমরা বাড়ি ঘরে 2 টাকা দিতে পারবো না, পরিবারকে দিতে পারবো না, পরিবার খাওয়াইতে পারবো না, চলতে পারবো না। এখন আমরা যদি এভাবে চলে যাই ইতালিতে, ইউরোপের দেশ, ওইখানে গেলে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমরা অনেক ভালো থাকবো, দেশের মধ্যে আমরা কষ্টে আছি, এখানে আমরা কত বছর থাকবো, মানে আমারও সারা রাত বুঝাইলো। বোঝানোর পরে আমার মাথায় তখন আইডিয়াটা আসার পর আমি তখন বললাম যে আমি আমার বউরে জানাই, দেশের মধ্যে আমার বউরে জানাই। ও
ওই আমারে বলে, না ভাই আপনি আপনার বউরে জানাইন না, এগুলো যদি দেশে জানাজানি করেন তাহলে যাইতে দিবে না। তাই আমি বললাম আমার কাছে তো টাকা নাই, বাড়ির টাকা তো আমার বাড়িতে। বলে বাড়িতে যদি টাকা হয় তাহলে আপনি এটা বললেন না যে আপনি এরকম করে চলে যাচ্ছেন, আপনি বলবেন যে আপনি এখানে একটা ব্যবসা করবেন, ব্যবসার কথা বলে আপনার বাড়ি থেকে আপনার বউর অ্যাকাউন্ট থেকে টাকা আনেন। আমি বললাম যে বাড়িতে এই কথা বললে কি আমরা টাকা দিবে? বলে দিবে দিবে, এটা বলে আনেন। এখন যদি আপনি বলেন সাগর দিয়ে সাঁতার কেটে আপনি অন্য কোনো দেশে চলে যাবেন, বাড়ি থেকে ভাই টাকা দিবে না। দেশের মানুষ তো, দেশের মানুষ এগুলোকে অনেক ভয় পায়। আমি তখন বললাম দেশের মানুষ এগুলোকে অনেক ভয় পায়, এটা তোমার কথা ঠিক আছে আমি মানছি, কিন্তু ভাই আমরা যে ওই দেশে যাব কিভাবে যাব, মানে আমি তো বুঝি না। ও বলে আমরা একটা মাছের ট্রলারে উঠবো, মাছ ধরতে ধরতে আমরা চলে যাব, ও এমন করে বলতেছে। তা ওর কথাবার্তা শুনবো যেরকম করে আমারে বলতেছে, মানে মনে হলো যেন খুব সহজ, মানে অনেক সহজ। এবার পরের দিন আমি তখন আমার বউরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম বউরে তুমি তো জানো আমি মরুভূমির মধ্যে কাজ করি, এখানে ভালো থাকতে পারি না, খেতে পারি না, এবং টাকা পয়সা ওভাবে ইনকাম করতে পারি না। এখন আমি একটা আইডিয়া করছি, আমি এখানে একটা দোকান দিব। তো তোমার অ্যাকাউন্টে আমার প্রায় 2 লাখ টাকার মতো আছে, তুমি ওই টাকাটা আমারে পাঠাও, আর আরও কিছু টাকা কোনো দিক থেকে ম্যানেজ করে দাও, আমি দেখি কি করতে পারি। ওই আমারে বলে যে আরও কিছু টাকা কই থেকে ম্যানেজ করে দিব, আর তোমার ওই টাকা তোমারে দিয়ে দিলে তোমার ভবিষ্যৎকে, মেয়েটা বড় হইতেছে, মেয়েটারে কি করব। পরে আমি বললাম মেয়েটা বড় হইতেছে ঠিক আছে সমস্যা নাই, আমি তো আর হারাই যাচ্ছি না, আমি একটা ভালো ব্যবসা করতে যাচ্ছি, এরপরে আমার ইনকাম আরও বেশি হবে, আমি যখন ওই ব্যবসাটা করব আমার আয় ইনকাম অনেক বেশি হবে, আমাদের কোনো অভাব থাকবে না। ও আমারে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যদি এরকম করেই বলেন তাহলে আমি টাকা পাঠাবো। এরপরে আমার বউ করলো কি টাকাটা একটা লোকের মারফতে আপনার চিটাগংয়ে পাঠালো ওই ছেলের বাড়িতে, এবং ওই ছেলে এখান থেকে রিয়াল বের করে আমাদের টাকা জমা দিল। আমার বউ করলো কি 2 লাখ টাকা আমার ক্যাশে ছিল, আরও 1 লাখ টাকা ওই যে খালেদ মেম্বারের কাছ থেকে নিছে। মানে খালেদ মেম্বারের সাথে আমাদের সম্পর্ক ভালো, খালেদ মেম্বারের কাছ থেকে 1 লাখ টাকা নিছে, আরও 1 লাখ টাকা দরকার, 4 লাখ টাকা লাগবে, আর 1 লাখ টাকা এই ছেলে মানে চিটাগংয়ের ছেলে আমার ধার দিছে। মানে চিটাগংয়ের ছেলে আমার আরও 1 লাখ টাকা ধার দিছে, যে এই 1 লাখ টাকা আপনি নিয়ে যান। মানে আমার আরও 1 লাখ টাকা ধার দিছে চিটাগংয়ের ছেলে, 2 লাখ টাকা আমার জমানো ছিল, আর 1 লাখ টাকা খালেদ মেম্বারের কাছ থেকে মানে ধারে এনে আমার বউ আমারে দিছে। আলহামদুলিল্লাহ টাকা পয়সাগুলো হাতে পাওয়ার পরে আমি তখন চলে যাবো ইটালিতে। ছেলে তখন কার সাথে অনেক দিন পরে এক গাড়ি নিয়ে আমাদের এখানে একজন লোক আসছে, ওই লোকটা সম্ভবত মিশরির সাথে বাঙালিও আছে, চিটংয়ের আরও 2জন লোক আছে, ওরা 2জন আমরা 2জন 4জন। আমরা তখন এই পিকের মধ্যে উঠলাম, এই গরু ছাগল মহিষ যা আছে সবগুলোর ওইখানে রাইখে আমরা চলে আসছি। কারণ কি করব ভাই, এখানে কাজ করি 4 মাস 5 মাস কাজ করলে 1 মাসের বেতন দেয়, এভাবে তো আসলে চলা যায় না, পরিবার আছে সংসার আছে, নিজেরাও চলতে পারি না। এক কথায় ওই চিটংয়ের হাসানের সাথে, ছেলেটার নাম ছিল হাসানের সাথে তখন আমি রওনা দিয়ে দিলাম এইভাবে। তো আমাদেরকে একটা সাগর পাড়ে নিয়ে গেছে, সাগর পাড়ে নিয়ে যাওয়ার পরে বললো উমান হইয়া কেমনে কেমনে নিয়ে যাবে। তো সাগর পাড়ে উঠছি ভাই, অনেক দিন পরে এক দেশে নিয়ে গেছে, এক দেশে নামাইলো, ওইখানে আমরা খাওয়া দাওয়া করলাম, পরিবারের সাথে যোগাযোগ নাই। কিন্তু আমার বউরে আমি এটা বললাম যে আমি একটু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবো, তোমার সাথে আমার যদি কথাবার্তা না হয় তুমি টেনশন করো না। আর আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় কিন্তু নেটওয়ার্ক পাওয়া যেত না, মোবাইলে নেটওয়ার্ক ছিল না, ওর সাথে কথা বলার জন্য আমার অনেক দূরে গিয়া পাহাড়ের উপর উঠা কথা বলা লাগতো। তা আমি বললাম যে আমি তো ওই এখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবো, ফোন টোন না দিলেও তুমি চিন্তা করো না। আমার বউ বলল আচ্ছা ঠিক আছে, ও মেয়ে নিয়ে আসে ওর মতো করে। এবার ওই দিক থেকে নতুন একটা দেশ আমাদেরকে নিয়ে গেছে, এবার কোন দেশ এটা আমি জানি না, ওই দেশে আমাদেরকে নামাইলো, খাওয়া দাওয়া করাইলো, অ্যান্ড ওইখান থেকে আমাদেরকে আবারও উঠাইলো। অ্যান্ড ওইখান থেকে উঠানোর পরে হঠাৎ করে ভাই মাঝ সাগরে আমরা প্রায় 19 জনের মতো ছিলাম, আমরা 19 জনের মতো হঠাৎ করে মাঝ সাগরে আইসা আমাদেরকে কোস্টগার্ড মানে সাদা পোশাকধারী কিছু পুলিশ ওরা এসে আমাদেরকে ধরলো, সবারই লঞ্চের মধ্যে ধরে সবারই নামাইয়া কোন একটা দেশে নিয়ে গেছে তা জানি না। ওই দেশে নিয়ে যাওয়ার পরে কালো 5-6টা লোক, উঁচে লম্বা একদম কালো দজ্জালের মতো চেহারা, ওই লোকগুলোর কাছে আমাদেরকে দিয়ে দিল। ওই এরা নিয়ে সাদা পোশাকধারী সরকারি লোকগুলো নিয়ে ওই লোকগুলোর কাছে নিয়ে দিয়েছে। ওই লোকগুলোর কাছে দিয়ে দেওয়ার পরে ওই লোকগুলো আমাদেরকে নিয়ে ভাই একটা রুমের ভিতরে, ছোট্ট একটা রুম যেখানে 2 থেকে 3 জন মানুষ থাকতে কষ্ট হয়ে যায়, ওই রুমের ভিতরে 19 জন মানুষকে ধাক্কাইয়া ঢুকাইয়া বাইরে থেকে দরজাটা লাগাই দিছে। ওরে আল্লাহ রে ভাই, রুমের ভিতরে হাই রে কষ্ট, আপনার ঘামের গন্ধ, পেটের খিদা, মানে মনে হয় মরে যাচ্ছে, চিৎকার করতেছে। এবং যে চিৎকার করে বেশি এই আইসা দরজা খুলে, মানে যে চিৎকার করে তারে মারে। প্রায় 12 ঘন্টার মতো এখানে আমাদেরকে আটকায় রাখে এই রুমের ভিতরে। 12 ঘন্টা পর ওইখান থেকে বের করে আপনার যে আছে না, আপনার ওই যে আমরা যে বাংলাদেশে কভার ব্যান্ডগুলো দেখি, বড় বড় কভার ব্যান্ডের ভিতরে আমাদেরকে ঢুকায়, কভার ভ্যানের ভিতরে ঢুকাইয়া তালা মাইরে কভার ভ্যান চালায়। কোন রাস্তা দিয়ে যায় ভাই জানি না, মানে মনে হয় হাড্ডি গুড্ডিগুলো ভেঙে ফেলতেছে।
শরীরের হাড্ডিগুলো মনে হয় ভেঙে যাইতেছে, একদিক থেকে একদিক, একদিক থেকে একদিক, এদিক থেকে এদিক, মানে কী যে একটা অবস্থা করে বলার মতো না, বলার মতো না, কি একটা অবস্থা করে। হাইরে দুঃখ, হাইরে কষ্ট, কারে কারে বলবো। কত ঘন্টা কত দিন গাড়ি চালায় জানি না, এক পর্যায়ে আমাদের ওইখান থেকে নামাইয়া ওইখানে একটা রুমের ভিতরে আমাদেরকে আবারও ঢুকাইতো। ওই রুমটা অনেক বড় আছে, অনেক জেলার মানুষ আছে, নোয়াখালীর, সিলেটের, এরপরে বরিশালের, আমাদের গাইবান্ধার খালি আমি একাই আছি, আর কেউ নাই। চট্টগ্রামের অনেকগুলো আছে। আমি হাসান রে বলি, হাসান রে কোন জায়গায় তুই নিয়ে আসলি? তোরে ভাই বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে এই আজকে 3-4 বছরে যা টাকা কামাইছি সব টাকায় তোরে দিয়ে দিছে, তোর হাতে তুলে দিলাম, তুই এটা কোন জায়গায় আনলি? তুই এটা আনলি কোন জায়গায়? তো আমারে বলে ভাই সমস্যা নাই, আমরা বেরোইতে পারবো। এই বেরোইতে পারবো বইলা এই 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 ঘটনাগুলোর মধ্যে কিন্তু 2-3 মাস কেটে যায়। এই 2-3 মাসের মতো আমাদেরকে খাওয়ারও দেয়, রাখে টাকে, মারে টারে, সব কিছু মিলে 2-3 মাস পরে এবার টাকার জন্য চাপ দেয়, বাড়ি থেকে টাকা আন, বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। তো বাড়ি থেকে যারা টাকা আনতে পারে মানে ওদেরকে মানে ছেড়ে দেয়, যারা টাকা আনতে পারে, বাড়ি থেকে টাকা আনতে পারে ওদেরকে ছেড়ে দেয়, আর যারা টাকা আনতে পারে না ওদেরকে ছাড়ে না, ওদেরকে মারে। আমারে বলে বাড়িতে ফোন কর। আমি তো কোনো মোবাইল নেই আমার কাছে, বাড়ির নাম্বার মুখস্থও নাই, আমার কোনো নাম্বার মুখস্থও নাই, বাড়ির কোনো নাম্বারও নাই। আর আমার যদি মেরেও ফেলে আমি বাড়িতে ফোন দিব না। বাড়িতে ফোন দিয়ে আমি কার কাছ থেকে টাকা আনবো? টাকা আনার তো কোনো লাইন আছে, আমি বাড়িতে কই থেকে টাকা আনবে? 1 পয়সা তো আমার বাড়ি থেকে আনা সম্ভব না। কিন্তু ওরা এটা বুঝে না, মানে মারে। ওইখানে বাঙালি ভাইরাও আছে, কোন দেশ আমি এটা জানি না, মানে কোন দেশের মধ্যে আমাদেরকে আটকায় রাখে ওই দেশটা জানি না, কিন্তু মারে, এমন মারে কি বলবো আপনাকে। মায়ের বর্ণনা আমি বেশি না, এরকম মানে লোহা গরম করে এনে শরীরের মধ্যে লাগাই দেয়। এরপরে মানে এগুলো আসলে বলা যাবে না, এভাবে নির্যাতন করে শুধু টাকার জন্য, শুধু টাকা। আমার বলে বাড়ির নাম্বার দেয়, আমার নাম্বার মুখস্থ নাই, আসলে আমার বাড়ির নাম্বার মুখস্থ নাই। এরপরে দেশের নাম্বার দেয়, আমি নাম্বার নাই, ঠিকানা বল, ঠিকানা বলি, ঠিকানা বাড়িতে ফোন কর, এই সে মানে মারে, উর্দম মারে। তো যতই মারে চোখ বন্ধ করে মায়ের খেয়া যাইতেছি, চোখ বন্ধ করে মায়ের জ্বালা সহ্য করতেছি। এখন এই মায়ের খাওয়া ছাড়া, মায়ের জ্বালা সহ্য করা ছাড়া তো আমার আর কোনো পথ খোলা নাই। এইভাবে কত দিন কত মাস পেরিয়ে যায় আমি বলতে পারি না। একটা পর্যায়ে ওই চিটংয়ের হাসান ছেলেটাও বাড়ি থেকে টাকা আনে, বাড়ি থেকে টাকা আনে, এবং বাড়ি থেকে টাকা এনে এই হাসানও কিন্তু আপনার বিদেশ চলে যায়। আমি শুধু এই 19 জনের ভিতরে আমি ছাড়া সবাই তখন বাড়ি থেকে টাকা আনে, এনে যে যার মতো করে সবাই চলে যায়। হাসান যেদিন যায়, হাসান ছেলেটা অনেক ভালো ছিল, ও কান্না করে আমার জন্য। আমার বলে ভাই যদি আমার কাছে টাকা থাকতো আমি টাকা দিয়ে আপনার নিয়ে যাইতাম। আমি বলি তুমি তো আমার 1 লাখ টাকা এমনি দিয়ে রাখছো। বলে তা তো দিয়ে রাখছি, যদি এখন আরও টাকা থাকতো আপনি আমি ছুটে নিয়ে যেতাম। আমার পরিবারও ঘর বাড়ি ভিটামাটি বিক্রি করে আমার টাকা দিছে, আমার কাছেও টাকা নাই। আল্লাহ আপনার ভালো করবো, আল্লাহ আপনার একটা না একটা পথ দেখাই দিব, আমি চলে যাচ্ছি। এই কথা বলে হাসান তখন চলে গেল। ওরা আমার আটকায় রেখে, অনেকদিন ধরে আটকায় রেখে দেখলো কোনো লাভ নাই। একবার যে আমার একদিন ছেড়ে দিল, ছেড়ে দিয়া বলতেছে এদিক দিয়ে দৌড়ে চলে যাবে, মানে ছেড়ে দিছে, এবং ছেড়ে কত মাস পরে ছাড়ছে তার কোনো হিসাব নাই। আমি দিন তারিখ জানি না, আমার ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি একটা দৌড় দিছি, অন্ধকার রাস্তা দিয়ে একটা দৌড় দিছি। দৌড়াতে অনেক দূর আমি চলে আসছি। আসার পর আমি কথা বলি, আমার কথা কেউ বুঝে না। অন্যদের সাথে কথা বলি, কেউ শোনে না, কেউ বুঝেও না। এবং একটা পর্যায়ে আমি জানতে পারি আমার এই ইরান নিয়ে আসছে, এটা ইরানের একটা দেশ, ওইখানে আমার নিয়ে গেছে, ওই দেশের মধ্যে। পরে আমি কান্নাকাটি করি, এবং কান্নাকাটি করতে করতে একটা লোক ইন্ডিয়ান, আমি তো হিন্দি অত জানি না, তো ওই মাঝে মাঝে যারা পানি দিতে আসতো অ্যারাবিক লোক, ওদের সাথে কথাবার্তা বলতাম, 2-1 ওয়ার্ড হিন্দি জানি। তো এই ইন্ডিয়ান লোকটার কাছে বললাম এই ঘটনা, ওর কাছে বলি। পরে ও আমার একটা বাঙালি লোকের কাছে নিয়ে গেছে। ওই লোকের বাড়ি হচ্ছে আপনার ঢাকাতে, মূল শহরে। ওর কাছে নিয়ে যাওয়ার পরে আমি ওর কাছে কান্নাকাটি করে সব বললাম, ভাইরে এই ঘটনা আমার সাথে এগুলো হয়েছে। পরে আমারে বলে আপনি কোন দেশে যাবেন, আপনার পরিবারের সাথে, পরিবারের ঠিকানা দেন। ঠিকানা দেওয়ার পরে সে ঢাকা থেকে লোক পাঠায়, এবং ঢাকা থেকে লোক পাঠালে নাকি জানতে পারে আমার বউ নাই, আমার বউ নাকি চলে গেছে, আমার মেয়েটা আছে, আমার মা আছে, বাবা আছে, কিন্তু তারা টাকা দিতে পারবে না। পরে ছোটো ভাইয়ের সাথে আমার মোবাইল ফোনে কথা বলাই দেয়। আমার ওই ছোটো ভাইয়ের কাছে বললে পরে ছোটো ভাই তখন আমার টিকিটের টাকা পাঠায়। টিকিটের টাকা পাঠালে কেমনে আরও প্রায় 2 মাসের মতো এইখানকার প্রক্রিয়া শেষ করি। 2 মাস ওই ঢাকার ভাইটা আমার তার বাসায় রাখে, আমি তার বাসায় থাকি, তার বাসায় খাই, এবং 2 মাস পরে টিকিট করে আমাকে তখন দেশে পাঠায়। আবার এর মধ্যে আমি জেলেও থাকি, আমাকে জেলেও দেয়। এরপর আমি দেশে আসি। ওই ঢাকার ভাইটা আমার কিছু টাকা দেয়, বাংলাদেশি টাকায় প্রায় 10,000 টাকার মতো দেয়। ওই টাকা দিয়ে পরে আমি এয়ারপোর্ট থেকে বেরোয়ার পরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে যাই অনেক রাতের বেলায় বাড়িতে যাই দেখি যে বাড়িতে শুনশান নীরবতা, কেউ নাই।
আমি যাওয়ার পরে আমার বউরে ডাক দিলাম, বউরে 2বার ডাক দেওয়ার পরে আমার মেয়েটা বেরিয়ে আসছে। আর মেয়েটা বেরিয়ে এসে আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে, আব্বু তুমি এতদিন পরে আসছো, আম্মু কই আমারে বলে। আমি বলি আম্মু কই মানে? তোমার আম্মু তো বাড়িতেই, তোমার আম্মু ঘরে নাই? পরে বলে আম্মু নাই, আম্মু না তোমার কাছে গেছে। যে তোমার আম্মু আমার কাছে গেছে? কি বলে গেলো তুমি? তোমার আম্মু তো আমার কাছে যায়নি। বলে কি বলো, তোমার মোবাইল বন্ধ, তোমার সাথে যোগাযোগ নাই। এরপরে খালেদ মেম্বারেই তো তোমার আম্মুরে পাঠাইছে, খালেদ মেম্বার তো আমার আম্মুরে পাঠাইছে তোমার কাছে। যে খালেদ মেম্বার? পরে রাতের বেলা আমার ভাই বলে আপনি এখন সুস্থ হন, আপনি পরে যাইয়েন। পরে সকালবেলা আমি খালেদ মেম্বারের বাড়িতে গেছি, যাওয়ার পরে খালেদ মেম্বার আমার বলে কিরে তুই কোত্থেকে আইলি? আমি বললাম আমার বউরে কই? বলে তোর বউ তো সৌদি আরবে যাওয়ার লেগে পাগল হয়ে গেছে, আমার যদি 1 লাখ টাকা নিছে, আমার ওই 1 লাখ টাকাও দেয় না। এরপরে এক ঢাকার লোক ধরে পরে তোর বউরে সৌদি আরবে পাঠাইছে তোর খোঁজার জন্য। তা তোর বউ আসে নাই? আমি বলি কবে পাঠাইছেন? বলে আজকেও বহু মাস হয়ে গেছে। আমি বলি তো কোন জায়গায় পাঠাইছেন, কোন লোকের মাধ্যমে পাঠাইছেন? বলে ওই লোকের মাধ্যমে পাঠাইছি। পরে যে লোকের মাধ্যমে পাঠাইছে বলছে আমি ওই লোকের কাছে যোগাযোগ করি ঢাকাতে। ওই লোকে বলে আমরা তো অনেক মেয়েদেরকে পাঠাইছি, তা এখন আপনার বউ কোন জায়গায় পড়ছে জানি না। কি কোন জায়গায় পড়ছে আমার বউ জানেন না? আমার বউর আপনি কোন জায়গায় পাঠাইছেন? বলেন কোন জায়গায় পাঠাইছেন। বলে ঠিকানা দেন। এবার দেখি যে এ বলে ও পাঠাইছে, ও বলে এ পাঠাইছে, মানে আমি একটা চক্রের মধ্যে পড়ে গেলাম। আমার বউর কোনো যোগাযোগ নাই, এবং যাওয়ার পরেও নাকি আমার বউ কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই, দেশের কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই, কোনো রকমের যোগাযোগ পাই নাই। এবার একটা পর্যায়ে আমরা গ্রামের যে গণ্যমান্য লোক আছে তাদেরকে নিয়েই তখন আমরা এই খালেদ মেম্বারে ধরলাম। ধরার পরে খালেদ মেম্বারে বলতেছে আমি বিদেশ পাঠাইছি, বিদেশ গেছে, যেভাবে 8-10 জন যায় ওভাবেই গেছে, এখন কই আছে না আছে আমি কি করে বলবো। এবার গ্রামের লোকজন খালেদ মেম্বারে চাপ দিছে, চাপ দেওয়ার পরে খালেদ মেম্বার ঢাকাতে কথা বলছে। ঢাকাতে কথা বলার পরে মানে কিভাবে অনেক ঘোরাঘুরি করার পরে এরই মাঝে আবার এনে আরও এই যে ঝামেলা করেছে এনে আবার 7 মাস লেগে গেছে। আমরা আবার এখানে প্রশাসনের আশ্রয় নিই, প্রশাসন আমাদেরকে অনেক সাহায্য করে। আমাদের এলাকার লোকজন মিললে, আমার ছোটো ভাই না থাকলে হয়তো জীবনেও পারতাম না। আমার ছোটো বোন ছোটো ভাই পুলিশ নিয়ে এই আপনার এই ইয়ারে ধরে, আপনার খালেদ মেম্বারে ধরলে পরে খালেদ মেম্বারের সব সত্য বলে মানে দালালের কাছে দিছে, দালালে বিদেশ নিয়ে গেছে। ওই দালালরে ধরার পরে বহু কষ্টের পরে আমার বউ ওইখানে যার কাছে আছে তার সাথে যোগাযোগ করার একটা সুযোগ হয়। আমার বউ যার কাছে আছে ওই দেশে, তার সাথে যোগাযোগ করার একটা সুযোগ পাই। এবং সুযোগ পাইলে পরে ওই লোকটার সাথে মানে ওই একটা মহিলা, ওই মহিলা আবার ইন্ডিয়ান, ওই মহিলার সাথে তখন আমরা যোগাযোগ করি। যোগাযোগ করলে পরে মহিলা বলে সব কিছু বলে মহিলা বলে হ্যাঁ আছে তো। তাই ওই যে থাকে দিলে দেন, ওর কাছে মোবাইলটা দিলে আমি তখন চিৎকার করে কেঁদে উঠি। ও তখন কান্না করতেছে হুফি, আমিও কান্না করতেছি। আমি বলি যে তুমি কোথায় গেছো? ও বলি তুমি তো আসতেছিলে না, আমি ভাবলাম তোমারে মেরে ফেললো কি না। এবং ওই খালেদ মেম্বারও টাকার জন্য চাপ দিতেছে, খালেদ মেম্বারের টাকাও দিতে পারতেছি না, মানে আমরা পরে বিপদে পড়ে গেছি। এবং বিপদে পড়ে শেষ পর্যন্ত খালেদ মেম্বারে আমারে ঢাকার এক লোক ধরে আমার এই সৌদি আরবে পাঠায়। আমি বললাম তো তুমি চলে আসো। ও বলে আমি যাব না। আমি তুমি আসবে না, তুমি মোবাইল চালাও না, তোমার মোবাইল নাম্বারটা দাও। বলে আমি মোবাইল চালাই না, আমি মোবাইল নাই আমার কাছে। তা তোমার কাছে মোবাইল নেই, তুমি চলে আসো, দেশে চলে আসো। বলে আমি দেশে যাব না। কেন যাব না? বলে এই মুখটা আমি আমার মেয়েকে দেখাইতে পারবো না, এই মুখটা আমি তোমাকে দেখাইতে পারবো না, তোমার এই মুখটা দেখাইতে পারবো না। আমি বললাম তুমি চলে আসো, তোমার 2টা পায়ে ধরি, তুমি ওই দেশে কেন থাকবা, তুমি চলে আসো। ও বলে আমি যাব না, এবং যদি মরি এই দেশে মরবো, আমি কখনোই তোমার কাছে যাব না, তোমাদের সামনে আমি আর যাব না। ওই কেন আসবা না? ও কিছুই বলে না, শুধু আমারে বলে আমার মেয়েটারে দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও, যদি পারো আমার মেয়েটারে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও, আর আমার চিন্তা করো না, আমার আশা করো না, আমি যদি মরে যাই আমি এখানেই মরবো, আমি আর কখনোই যাব না বাংলাদেশে। আমি বললাম বউ তুমি এই কাজটা কেন করলা? ও শুধু আমারে বলে আমি তোমাকে ভালোবেসেছি, আমাদের এত মধুর সংসার, এত স্মৃতি, তুমি একটা বারের জন্য তুমি যে অবৈধভাবে ইউরোপের পথে রওনা দিয়েছো, আমাকে তুমি একটাবার বলতে পারতা, আমাকে একটাবারের জন্য জানাইতে পারতা যে বউ আমি ইউরোপ যাচ্ছি। কিন্তু আমাকে কেন না বলে তুমি একা একা রওনা দিলা? আমি যদি জানতাম তুমি ইউরোপে চলে গেছো তাহলে তো আমি এখানে এসে এই বিপদে পড়তাম না। আমি বলি তুমি কোন বিপদে পড়ছো, তুমি আমারে বলো, এই সুলতান মেম্বার এই খালেদ মেম্বার তোমার কোন বিপদে পালাইছে? ও বলে খালেদ মেম্বারের কোনো দোষ নাই, এখানে খালেদ মেম্বারের কোনো দোষ নাই, আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আমি বলি বউ কি হয়েছে বলো? ও বলে তোমার সাথে যদি আমার আর কখনো কথা নাও হয়
তাও তুমি আর আমার কোনো খোঁজ কইরো না। এই বলেও তখন লাইনটা কেটে দেয়। লাইনটা কেটে দেওয়ার পরে আমি ভাই পাগলের মতো ওরে খুঁজতে থাকি, এবং আমি তখন বিভিন্ন প্রশাসনিক লোক আছে, আইনের আশ্রয় এই সে নিতে থাকি। এবং এরপরে আবারও আমার বউর সাথে আমার যোগাযোগে দীর্ঘ প্রায় 1.5 বছর পরে আবারও আরেক লোকের মারফতে যোগাযোগ করি। আমি ওরে যতই আসতে বলি, দেশে আসতে বলে আমি তোমার সামনে এই মুখটা নিয়ে যেতে পারবো না, আমি এই মুখটা তোমার সাথে দেখাতে পারবো না, আমি দেশে গেলে আমি আত্মহত্যা করব, আমাকে তুমি আর দেশে আইনো না, আমি দেশে যেতে চাই না। এই বলে আজকে প্রায় আপনার 7 বৎসরের মতো কেটে গেছে। ও আর বাংলাদেশে আসে নাই। এবং এরপর থেকেও মাঝে মাঝে হচ্ছে আমার ওই ছোটো ভাই যে আছে, আমার ছোটো ভাইয়ের নাম্বারে কল দেয়, আমার নাম্বারে কল দেয় না, ছোটো ভাইয়ের নাম্বারে কল দিয়া বলে তার মেয়ে কেমন আছে, তার মেয়ের খবর নেয়। ছোটো ভাইরে বলে আপনার ভাইয়ের একটা বিয়ে করাই দেন, আপনার ভাইয়ের একটা বিয়ে করান। ছোটো ভাই বলে ভাই তো বিয়ে করে না। আমি বিশ্বাস করবেন আপন ভাই, লাস্ট পর্যন্ত আমার মেয়েটারে কোলে নিয়ে আমি ঢাকা শহরে চলে আসি। এয়ারপোর্টের দিকে তাকায় থাকি, এবং আজ আমি ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি আশকোনা বলে এক জায়গা আছে, ওইখানে থাকি। এবং সেখানে আমি একজন রিক্সা ড্রাইভার। সেখানে একটা স্কুলে আমার মেয়েরে পড়াশোনা করে, মেয়েটা ওইখানে পড়ে, আর আমি রিক্সা চালাই। প্রতি সন্ধ্যার পরে রাত্রি গভীর হলে এয়ারপোর্টে আমি আমার মেয়েরে নিয়ে বসে থাকি। এই বুঝি আমার বউ আসলো, এই বুঝি এয়ারপোর্টের গেট থেকে আমার বউ বেরিয়ে আসলো। আপন ভাই, দেশ বিদেশে অনেক মানুষ আপনার গল্প শোনে। আমার বউ মনে করতেছে সে কলঙ্কিত হয়ে গেছে, আমি তারা গ্রহণ করব না। আপন ভাই, ওর পেটের সন্তান ছিল, এত কিছু হয়ে যাবার পরেও আমি ওরে নিয়ে সংসার করছি। ও যদি হাজারো পুরুষের সাথে রাত কাটায়, আমি ওকে নিয়ে সংসার করবো, আমার কোনো আপত্তি নাই। আমি জানি না কেন আমার বউ আমার কাছে আসতে রাজি হয় না, কী এমন অন্যায় আমি করেছি। আমার বউ আমার সাথে কথাও বলে না, আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলে। আপনার গল্প তো দেশ বিদেশে অনেকেই শুনে। আমার ছোটো ভাই এখন আর আমার সাথে কথা বলে না। আমার ছোটো ভাই আমারে বলে, যেহেতু আপনি বিয়ে করেন নাই, সংসার করেন নাই, বউয়ের জন্য আপনি জীবন শেষ করছেন, আপনি আমাদের সাথে কথাবার্তা বললেন না। আমার ছোটো ভাই আমার সাথে কথা বলেন। আমার মা বাবা দুজনেই মারা গেছে, এখন কেউ নেই। এখন আমি মেয়েটাকে নিয়ে ঢাকা শহরে পড়ে আছি। দেশ বিদেশে অনেকেই তো আপনার গল্প শোনে। যদি আমার বউ আপনার গল্পটা শুনে থাকে, তো আমার পক্ষ থেকে এই মেসেজটা তারা দিয়ে দিয়েন। আমি তাজুল ইসলাম জীবনে কোনো দিনও বিয়ে করে সংসার করব না। আমি তাজুল ইসলাম জীবনে কখনোই কারোর সাথে ঘর বাঁধব না। সে যদি আমার কাছে না আসে, আমি তার অপেক্ষায় আছি, এবং তার জন্য আমি পুরো এক জীবন কাটিয়ে দিব। আমি তার মেয়েটারে মানুষ করতেছি, তার মেয়েটারে মানুষ করে আমি দেখে শুনে বিয়ে দিয়ে আমি এই এয়ারপোর্টের পাশে আমার পুরো জীবন কাটিয়ে দিব। আপনার মাধ্যমে আমি তাকে বলতে চাই, সে যেন ফিরে আসে। আমি তার অপেক্ষায় পুরো একটা জীবন অপেক্ষা করে যাব। তার অপেক্ষায় আমি আমার এক জীবন শেষ করে দিব। আপন ভাই, আমি অশিক্ষিত মূর্খ মানুষ, আরেকজনের সহযোগিতা আপনাকে গল্পটা লিখছি। আপনি গল্প রেকর্ড করেন বা না করেন, অন্তত আমার সাথে একটু যোগাযোগ করেন, আমার সাথে একটু কথা বললেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত গাইবান্ধার ভাই তাজুল ইসলাম জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। গল্প নয়, যেন আমার কাছে মনে হলো আমার খুবই কষ্ট লেগেছে, খুবই খারাপ লেগেছে। উনি এখন এয়ারপোর্টের আশেপাশে ঘোরাফেরা করে, ওখানেই থাকে। রাত্রি গভীর হলে তার মেয়েটাকে নিয়ে এয়ারপোর্টের সামনে গিয়ে বসে থাকে। এয়ারপোর্ট দিয়ে যখন মানুষ বাংলাদেশে আসে, সে ভাবে এই বুঝে আমার বউ আসলো। অপেক্ষার প্রহর হয়তো তার কখনো শেষ হবে না। আমি আসলে জানি না যে কেন তার বউ এত অভিমান করলো। আমার কাছে জিনিসটা অবাক লাগলো যে ঢাকায় থাকার পরেও রনি নামের এক ছেলের সাথে এরকম সম্পর্ক হওয়ার পরেও কিন্তু মালাকে তাজুল ইসলাম ভাই মেনে নিয়ে তার সাথে সংসার করলো, এবং তার ওই টাকা দিয়েই তাজুল ইসলাম বিদেশ গেল। এরপরে তার জীবনে যাই হোক, তাজুল ভাই তো তাকে মেনে নিবে, কিন্তু কেন সে দেশে আসে না এটা আমি জানি না। আল্লাহ ভালো জানে তার কি হয়েছে, কেন সে আসে না। এবং তাজুল ভাই যেটা বললো যে দেশ বিদেশে অনেকে আমার গল্প শোনা, হ্যাঁ এটা সত্যি। সৌদি আরবে আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে। আমার অনেক মেয়ে বোনেরা আমার গল্প শোনে। এদের মাধ্যমে কেউ যদি মালার গল্প শুনে থাকেন বা মালার সাথে পরিচয় হয়ে থাকেন, তবে তাজুল ভাইয়ের ওই মেসেজটা তার কানে পৌঁছায় দিয়েন। সে যদি ভাবে যে সে না আসলে তাজুল ভাই অন্য কারণে সংসার করবে, এটা ভুল। তার অপেক্ষায় তাজুল ভাই সারা জীবন থাকবে। মালা যেন তার ভুল বুঝে তার স্বামী সন্তানের কাছে ফিরে আসে, সেই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।